আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিছানা থেকে বালিশগুলো একে একে ফ্লোরে ফেলতে লাগলো রূপা। বিছানার উপর চাদরটাও ফেলে দিল। টেবিলের উপর রাখা ফুলদানিটা জোরে সোরে ফ্লোরে ছুঁড়ে মারল যাতে ভেঙে যায়। এর বিকট আওয়াজ গিয়ে পৌঁছায় আজিজ চৌধুরীর কানে। খবরের কাগজ থেকে মুখ তুলে সাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল, বাড়িটা কি পাগলা গারদ বানাতে যাচ্ছ? আজিজ চৌধুরীর কথা শুনে ঠান্ডা গলায় সাহেলা বেগম বলল, ওর মা বাবা আজ আসছিল, সেজন্যই অমন করছে। মা বাবাকে একদম সহ্য করতে পারে না রূপা। একরাশ বিরক্তি নিয়ে আজিজ চৌধুরী বলল, ওর বাবা মায়ের টাকায় কি কমতি আছে? কোনো ভালো মেন্টাল হসপিটালে মেয়েকে ট্রিটমেন্ট করাতে পারো না? এভাবে বলছো কেন? আর রূপা তো স্বাভাবিক প্রায়। তোমার সন্তানকে কি তুমি পাগলা গারদে রাখতে চাইতে? আমার সন্তানকে পাগলা গারদে না রাখলেও অন্য কারো ঘাড়ে চাপাতাম না। এই বলে আবার খবরের কাগজে চোখ বুলালো আজিজ চৌধুরী। রূপার ব্যাপারে সাহেলা বেগমকে কিছু বলে লাভ নেই। সে এ ব্যাপারে পজিটিভ, সব সময় রূপার সাপোর্টেই করে যাবে। আর মনে এসব বিড়বিড় করে বলছে আজিজ চৌধুরী। সাহেলা বেগম দ্রুত উঠে রূপার রুমে গেল। গিয়ে দেখে রুমের কি নাজেহাল অবস্থা, আর রূপা ফ্লোরে বসে হেঁচকি দিয়ে কাঁদছে। সাহেলা বেগম গিয়ে রূপার মাথায় হাত বুলিয়ে আদরের সুরে বলল, কি হয়েছে আমার রূপা মামুনির? কে রাগিয়েছে? রূপা এবার কান্না থামিয়ে সাহেলা বেগমকে জড়িয়ে ধরে বলল, ওই মহিলা এসেছিল কেন আজ? ওনাকে আসতে না করিনি? উনি তোমার মা রূপা। মাকে কেউ মহিলা বলে? আমার মা তুমি। তোমার দুইটা মা, ওইটা তোমার বড় আম্মু আর তোমার ছোট আম্মু। না না, আমার আম্মু একটাই, সেটা হলো তুমি। রূপার কথায় যতক্ষণ সায় না দিবে ততক্ষণ রূপার পাগলামি থামবে না। তাই সাহেলা বেগম মুচকি হেসে বলল, আচ্ছা আচ্ছা, আমিই তোমার আম্মু। বিশ্বজয়ের হাসি দিল রূপা। কে বলবে একটু আগে কেঁদেছে, পাগলের মতো আচরণ করছিল, রুমের সবকিছু ভাঙছিল। সাহেলা বেগম এবার ধমকে সুরে বলল, রূপা, তোমায় কতদিন বলেছি বিছানা অগোছালো করবে না, তাহলে পুরো রুমটা অগোছালো করলে কেন? সাহেলা বেগম পাশে গিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রূপা বলল, ওই মহিলাকে দেখে আমার মেজাজ খারাপ হয়েছিল। আবার ওই মহিলা? বলতে গিয়েও থেমে গেলেন সাহেলা বেগম। রূপা এবার চুপটি করে শান্ত ভাব নিয়ে চেয়ারে বসল। 21 বছর বয়সের মেয়ে রূপা, কোমল মায়া ভরা চেহারা, চোখগুলো ডাগর ডাগর, গায়ের রং শ্যামলা। গায়ের এই শ্যামলা রংটা যেন রূপার চেহারার মাধুর্য আরো বাড়িয়ে দিয়েছে। হাঁটু অবধি ঘন কালো চুল, দেখে মনে হবে শ্যাম প্রতিমা। ঠোঁটের নিচে কুচকালো ছোট্ট একটা তিল, সব মিলিয়ে শ্যামলা পরি। রূপা কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক, কখনো শান্ত, কখনো তুফানের মতো উত্তাল। সাহেলা বেগম ড্রেসিং টেবিল থেকে তেলের বোতলটা হাতে নিয়ে রূপার চুলে যত্ন সহকারে তেল মাখিয়ে দিতে দিতে বলল, বাসায় আর কখনো ভাঙচুর করিস না মা, তোর বাবা বিরক্ত হয়, আমায় কথা শোনায়। রূপা নীরব ভঙ্গিতে বলল, আচ্ছা। লম্বা ঘন চুল আছড়িয়ে বেনি গেঁথে দিল সাহেলা বেগম। মাঝে মাঝে রূপার চুলগুলোর দিকে তাকিয়ে থেকে বলল, মেয়েটার চুলগুলো এত সুন্দর কেন? বিছানার চাদর বালিশ ফ্লোর থেকে উঠিয়ে একে একে গোছাতে লাগলো সাহেলা বেগম। ফুলদানির ভাঙা টুকরোগুলো পরিষ্কার করল। সাহেলা বেগম কাজে ব্যস্ত। সুযোগ বুঝে আচারের ডিব্বাটা নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেল রূপা। ছাদের এক কোনায় চেয়ারে বসে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে আছে তুরান। চোখে ইয়া বড় বড় চশমা দেয়া, চুলগুলো কোকড়ানো, চেহারায় গম্ভীরতার ছাপ। ইঞ্জিনিয়ারিং 4র্থ বর্ষের ছাত্র তুরান। লেখাপড়ায় বেশ মনোযোগ, প্রয়োজনের বেশি একটাও কথা বলে না, চাপা স্বভাবের। রূপা পা টিপে টিপে আস্তে আস্তে গিয়ে তুরানের পেছনে দাঁড়ালো। ডিব্বায় অবশিষ্ট আচারটুকু তুরানের মাথায় ঢেলে দিল। হক চকিয়ে উঠে দাঁড়ালো তুরান। আচারের তেল নাক মুখ বেয়ে পড়ছে, শার্টে অলরেডি দাগ মেলে গেছে। পাশে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে রূপা। চরম বিরক্তি নিয়ে মেজাজ খারাপ করে তুরান চেঁচিয়ে বলল, এই মেয়ে, তোর সমস্যাটা কি বলতো? নতুন শার্টটা দিলি তো নষ্ট করে? চুলগুলো মাত্র শ্যাম্পু করলাম, গোসলটাও নষ্ট করলি। রাগে নাক মুখ লাল হয়ে গেছে তুরান। রূপা মোটেও ভয় পাচ্ছে না, বরঞ্চ বিষয়টা উপভোগ করছে।
রাগ সংযত করতে না পেরে তুরান আবার চেঁচিয়ে বলল, এক্ষুনি যাচ্ছি বাড়িওয়ালা আঙ্কেলের কাছে। মাস শেষে এতগুলো টাকা দিয়ে থাকি এই প্যারা সহ্য করার জন্য। পথ আটকে দাঁড়ালো রূপা। অনুনয়ের সুরে বলল, পায়ে ধরি আপনার, বাবার কাছে বলবেন না প্লিজ। আমি শ্যাম্পু সাবান সব দিচ্ছি, আমার গোসল দিন। চোয়াল শক্ত করে তুরান বলল, আমার শার্ট যে নষ্ট হলো, তা কি দিবে? আমি আম্মুর কাছ থেকে 100 টাকা দিব, আপনি শার্ট কিনে নিন। হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না তুরান। এই মেয়ের মাথায় সত্যি কি গন্ডগোল আছে, নয়তো কি কেউ এমন করে? রূপা কান ধরে বলল, এই যেন কান ধরলাম, আর হবে না। বাবার কাছে বলবেন না প্লিজ, ভয় পাই তো আমি। রূপার আচরণের মাঝে মাঝে তুরানের মনে হয় রূপা 7-5 বছরের বাচ্চা। এমন কেন মেয়েটা, কেমন যেন রহস্যময়ী। আর রূপা এমন ভাবে মাফ চায়, কারো কাছে নালিশও দিতে পারে না, এমনকি কান ধরে উদ্বর্ষ করে। তুরান বলল, সেদিন আমি ছাদে লুঙ্গি রোদে দিয়ে গিয়েছিলাম। তুমি সেই লুঙ্গি ছিঁড়ে চোখ বেঁধে কানামাছি ভোবো খেললে ছেলে মেয়েদের নিয়ে। আজ আবার আমার শার্টটা নষ্ট করে দিলে, পেয়েছোটা কি? রূপা গাল ফুলিয়ে বলল, সেই পুরনো লুঙ্গির শোক এখনো বলতে পারেননি ভ্যাবলাকান্ত মশাই? আরে মানুষ মরলে 3 দিন পর আর শোক থাকে না, আর আপনি আপনার লুঙ্গির শোক 15 দিনেও গেল না। বলে উচ্চস্বরে হেসে উঠল রূপা। তুরান তীক্ষ্ণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। তুরানের চোখে চোখ পড়তে রূপা বলে, এইভাবে তাকান কেন? ভয় পাই আমি। রাগ চাপিয়ে তুরান বলল, নেক্সট টাইম যদি এমন করো তাহলে সত্যি আমি বিচার দিব। যতই অনুনয় করো কাজ হবে না। একটা ম্যাচুরেট মেয়ে তুমি, অথচ বাচ্চাদের মতো কাণ্ড করো। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, রূপা বাবু আমি। রূপার কথার ভঙ্গি দেখে অনিচ্ছাকৃতভাবে হেসে দেয় তুরান। অস্ফুট স্বরে বলল, এলিয়েন। সকালে উঠে নাস্তা রেডি করছে সাহেলা বেগম। কাজে বেশ তাড়াহুড়া। রান্না সেরে হসপিটাল যেতে হবে। পা টিপে টিপে গিয়ে সাহেলা বেগমের পেছনে দাঁড়ালো রূপা। আচমকা জোরে শব্দ করে উঠল। ভয় না পেয়ে স্বাভাবিক কণ্ঠে সাহেলা বেগম বলল, ডাইনিং রুমে যাও, নাস্তা রেডি। মুখটা কালো হয়ে যায় রূপার। মন খারাপ করে বলল, আমি এত কষ্ট করে পা টিপে টিপে এসে জোরে শব্দ করলাম তোমায় ভয় দেখানোর জন্য, তুমি ভয় পেলে না। আজব। মুচকি হেসে সাহেলা বেগম বলল, আমি তোর উপস্থিতি টের পেয়েছি। আচ্ছা, তোমাদের তো এত এত টাকা, রান্নার জন্য কাজের লোক রাখতে পারো না? তোর বাবা আমার হাতের রান্না খেতে পছন্দ করে। হাজবেন্ডের পছন্দের গুরুত্ব মেয়েদের কাছে খুব, বিয়ে হলে বুঝবি। রূপা একটু ভেবে বলল। বিয়ে কি? দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাহেলা বেগম বলল, বড় হ, তারপর বুঝবি। সবাই বলে আমি বড়, অথচ আমি কিছু বুঝি না। আস্তে আস্তে সব বুঝবি। বাবার এত টাকা, তোমার জব করার কি দরকার? একা বাসায় একদম মজা না। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, আমি সফল হয়েছি। টাকা ব্যাপার না, ব্যাপার হলো আমার নিজের তো একটা পরিচয় থাকা চাই। আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, এইটা তো আমার পরিচয় হতে পারে না। আমি ডাক্তার, এইটা আমার পরিচয়। প্রত্যেকটা মেয়ের উচিত স্বাবলম্বী হওয়া। হাজবেন্ডের উপর নির্ভর করে থাকা ভুল। জীবনের মোড় কখন ঘুরে যায় তার তো ঠিক নেই। একটু থেমে সাহেলা বেগম আবার বলল, যে কোনো একটা উপলক্ষে তোর বাবা আমায় গিফট দিল, আমি যদি নিজে উপার্জন না করতাম তাহলে তাকে কিভাবে গিফট দিতাম? তার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে তাকে গিফট করাটা বেমানান। সাহেলা বেগমের মুখের দিকে হাঁ করে তাকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে কথা শুনছে রূপা। মন খারাপ করে বলল, আম্মু, আমি তোমার মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না কেন? তুমি কত সুন্দর করে কথা বলো। তুইও পারবি। আমি যদি তোমার মতো ডাক্তার হতে পারতাম। আচ্ছা, ডাক্তার হয় কি করে? ক্ষীণ নিঃশ্বাস ফেলে সাহেলা বেগম বলল, তুই আমার থেকে অনেক বড় ডাক্তার হতে পারতি, কিন্তু ভাগ্য তোর সঙ্গে ছিল না। সাহেলা বেগমের কথা শুনে বিদ ঘুটে পড়ে হয় রূপার কাছে। কি সব বলে কিছুই বোঝে না রূপা। নাস্তা করে সাহেলা বেগম চলে গেল হসপিটালে, আর আজিজ চৌধুরী চলে গেল তার অফিসে। একা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রূপা। একা থাকলে রূপার মন খুব বেশি খারাপ হয়।
অশান্ত হয়ে যায় রূপা। ড্রেসিং টেবিলের উপর রাখা পারফিউমের বোতলটা নিয়ে নিজের কপালে কয়েকটা আঘাত করল। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে রূপা। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বোধহয়। সবকিছু শেষ করে দিতে ইচ্ছে করছে। নিজের হাত কামড়াতে লাগল। মাথার ভেতর ঝিমঝিম করছে রূপা। চিৎকার করে কাঁদতে লাগল। কেন কাঁদছে রূপা তা সে নিজেও জানে না। কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ল। ফ্লোরেই ঘুমিয়ে গেল। একটু পর ঘুম ভেঙে যায় রূপার। এখন সবকিছু স্বাভাবিক। মেঝে থেকে পারফিউমের বোতলটা তুলে ড্রেসিং টেবিলের উপর রাখল। নিজের হাতের দিকে তাকিয়ে আছে রূপা। হাতে অসংখ্য কামড়ের দাগ। হাতে মলম লাগিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে রূপার মন খুশিতে ভরে ওঠে তুরানকে দেখে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তুরানের সাথে কথা বলতে, তুরানকে খেপাতে বেশ ভালোই লাগে। কিন্তু তুরান প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না। রূপার ভাষ্য মতে ভ্যাবলাকান্ত মশাই, কিন্তু কিছু হলেই শুধু বাবার কাছে বিচার দিবে বলে ভয় দেখায়। রূপাকে দেখে বিরক্ত হয়ে যায় তুরান। আজকে আবার কি কাণ্ড করবে আল্লাহই জানে। তুরান রূপার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। তুরান ভেবে পায় না রূপা এমন কেন। পার্সোনালিটি, ইগো বলতে কিছু নেই নাকি? তুরান কথা বলতে বিরক্ত বোধ করে। এটা কি বোঝে রূপা? রূপা এসে তুরানের কাছে দাঁড়ালো। আমি আসলাম অথচ আপনি আমার দিকে তাকালেন না কেন? চায়ের কাপে চুমুক দিতে দিতে তুরান বলল, তোমার দিকে তাকাতে হবে কেন? জানেন না আমি বাসায় একদম একা থাকি, একা ভালো লাগে না একদম। একটু আসি আপনার সাথে কথা বলতে, তা আপনি আমায় সহ্যই করতে পারেন না। রূপা, আমার পড়ায় ডিস্টার্ব হচ্ছে, এখান থেকে যাও। আপনি তো চা খাচ্ছেন, করতেছেন না তো? তুরান কোনো উত্তর দেয় না। চায়ের কাপে একটু চুমুক দিচ্ছে, আবার বইয়ের দিকে তাকাচ্ছে। তুরানের পাশে আরেকটা চেয়ার টেনে বসলো রূপা। আচমকা তুরানের হাত থেকে চায়ের কাপটা টান দিয়ে নিয়ে বলে, যেটুকু আছে আমি খাবো। তুরান ভেবা চাকা খেয়ে গেল। কোন লেভেলের পাগল এটা? আদা খাওয়া চায়ের কাপটা এভাবে নিয়ে গেল। চায়ের কাপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে চুমুক দিয়ে বলল, এভাবে চায়ের কাপটা নিয়েছি কেন জানেন? আমায় রেখে একা একা খাচ্ছেন, সৌজন্যমূলক সাধলেনও না, মিনিমাম ফর্মালিটিটুকু আপনার নেই। তোমার খুব ফর্মালিটি, তাই না? অন্যের চায়ের কাপ হাত থেকে নিয়ে যাও। অন্য যদি আমায় রেখে একা একা খায় আমি কি করব? অবাক হওয়ার সুরে তুরান বলল, তুই মানুষ না এলিয়েন আমি বুঝতে পারছি না। রূপা আপাতত তুরানের কথায় কান দিচ্ছে না, যত্ন সহকারে চাটুকু খাচ্ছে। তুরান রূপার দিকে তাকিয়ে বলল, আগে কখনো চা খাওনি? মুখ ফ্যাকাশে হয়ে যায় রূপার। অনেকক্ষণ ভেবে বলল, না না মানে? না মানে আগে খাইনি। উদাস হয়ে যায় রূপা। আগে কি কখনো চা খেয়েছে নাকি খায়নি? ভাবনায় মগ্ন হয়ে যায়। এত ভাবতে পারছে না, মাথার ভেতর অশান্তি লাগছে। আবার উত্তাল হয়ে যাচ্ছে রূপা। চোখ বুজে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চায়ের কাপটা হাত থেকে ফেলে দুই হাতে মাথা চেপে নাক মুখ কুচকে রাখে। আতকে যায় তুরান। কি হলো রূপার? রূপার কাঁধে হাত দিয়ে বলল, রূপা, কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? যথারীতি ভয় পেয়ে যায় তুরান। কেমন অদ্ভুত দেখাচ্ছে রূপাকে। ভয় মিশ্রিত কণ্ঠে বলল, রূপা, কি হয়েছে বলবা তো? মাথা ব্যথা করে তোমার? কোনো কথা বলছে না রূপা। তুরান ভেবে পাচ্ছে না হঠাৎ কি এমন হলো। স্বাভাবিকভাবেই তো ছিল রূপা। অনেকক্ষণ মাথায় হাত চেপে বসে থাকে রূপা। চায়ের কাপটা পা দিয়ে ভেঙে লাল চোখে তুরানের দিকে তাকাতে তাকাতে ছাদ থেকে চলে যায়। তুরান হাঁ করে তাকিয়ে আছে। চায়ের কাপটা ভেঙে ফেললো এভাবে। কক্সবাজার থেকে কত শখ করে এনেছে, আর না, সহ্য করতে পারছে না তুরান। অসভ্য মেয়ে একটা। পেয়েছেটা কি? তুরান যতই রূপাকে ইগনোর করবে, রূপা ততই তুরানের সাথে আগ বাড়িয়ে কথা বলবে। আর মেয়েটা এমন অদ্ভুত প্রকৃতির, ভাবতেই পারছে না তুরান। সেদিন নতুন শার্টটা নষ্ট করছে, আজকে আবার শখের কাপটা ফেললো। আজিজ চৌধুরীর কাছে এবার বিচার দিবেই তুরান। হনহনিয়ে ছাদ থেকে নেমে গেল আজিজ চৌধুরীর ফ্ল্যাটে। দরজা খোলা, কিন্তু বাসায় কাউকে দেখছে না। হঠাৎ কান্নার আওয়াজ আসলো তুরানের কানে। পাশের রুম থেকে আসছে আওয়াজটা। কণ্ঠটা পরিচিত তুরানের। রূপা কাঁদছে। তুরান আস্তে আস্তে রূপার রুমের দিকে গেল। ফ্লোরে শুয়ে কাঁদছে রূপা। চোখ কপালে উঠে যায় তুরানের। রূপার হাতে একটা ব্লেড দিয়ে নিজের হাত কাটছে। এলো পাথারি ভাবে হাতে ব্লেড দিয়ে আঘাত করছে। রক্তে ফ্লোর লাল হয়ে যাচ্ছে। এমন করছে কেন মেয়েটা?
রক্ত দেখে মাথা ঘুরে যাচ্ছে তুরানের। তুরান দ্রুত পায়ে রুমে ঢুকে রূপার হাত থেকে ব্লেডটা ছো মেরে নিয়ে যায়। লম্বা চুলগুলো ফ্লোরে এলোমেলো হয়ে আছে, নিস্তেজ হয়ে আছে রূপা। তুরান বুঝতে পারল রূপা সেন্সলেস হয়ে গেছে। পাজাগোলা করে নিয়ে রূপাকে ফ্লোর থেকে তুলে খাটে শুয়ে দিল। রূপার ঠোঁটের নিচে তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুরান। বাহ, মেয়েটা বেশ মায়াবতী, আগে কখনো খেয়াল করেনি তুরান। রূপার কি মেন্টালিটি প্রবলেম আছে? আর ওর মা বাবা এমন কেন ওকে একা একা বাসায় রেখে যায়? রূপার হাতের রক্ত তুলা দিয়ে মুছে ব্যান্ডেজ পেঁচিয়ে দিল। ঘেমে একাকার হয়ে গেছে রূপা। ফ্যাট অন করে দিল তুরান। অদ্ভুত মায়া হচ্ছে রূপার প্রতি, অসহায় মনে হচ্ছে রূপাকে। সাহেলা বেগম বাসায় ফিরল। এসে দেখে রূপা ঘুমাচ্ছে, হাতে ব্যান্ডেজ। সাহেলা বেগমকে বাসায় আসতে দেখে তুরান সাহেলা বেগমের কাছে আসলো। সবটা বলল সাহেলা বেগমের কাছে। তারপর জিজ্ঞেস করলো, আন্টি, আপনার মেয়ের কি কোনো মেন্টালিটি প্রবলেম আছে? প্লিজ কিছু মনে করবেন না। না বাবা, রূপা একটু জেদি, রাগ বেশি, ছোটবেলা থেকেই অকারণে কান্না করে, তাছাড়া স্বাভাবিক। তুরান আর কথা বাড়ালো না। ওকে একা বাসায় রেখে যাওয়া বোধহয় ঠিক না। এই বলে চলে যায় তুরান। পেছন থেকে তুরানকে ডাক দেয় সাহেলা বেগম। বলল, তুমি একটা চায়ের মগ ক্ষতিপূরণ হিসেবে নিয়ে যাও বাবা। ও যদি তোমার কিছু নষ্ট করে আমায় বলো, ক্ষতিপূরণ দিয়ে দিব। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুরান বলল, না না আন্টি, দরকার নেই মগের। তুরান এই বাসায় এসেছে 1.5 মাস হলো। সবাই খুব ভালো করে জানে তুরানকে। ছেলে হিসেবে বেশ ভদ্রই তুরান। ঘুম ঘুম চোখে উঠে বসলো রূপা। পাশে বসে আছে সাহেলা বেগম। তুমি তুরানের চায়ের মগ ভাঙলে কেন? তোমায় কতদিন না বলেছি ভাঙচুর করবে না। তুরান যদি তোমার বাবার কাছে বিচার দিত। অপরাধীর ভঙ্গিতে মাথা নিচু করে আছে রূপা। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার মা বাবার কাছে দিয়ে আসবো। অসহায় দৃষ্টিতে সাহেলা বেগমের দিকে তাকায় রূপা। অনুনয় করে বলল, না, আর এমন করব না, প্লিজ আমায় ওদের কাছে দিও না। ওদের আমার ভালো লাগে না। এমন কাজ করলে সবাই মারবে। রূপা আর কোনো কথা বলে না। সাহেলা বেগম বেরিয়ে গেল রুম থেকে। আজিজ চৌধুরী বাসায় ফিরছে। গোসল সেরে আধশো অবস্থায় খাটে বসে বই পড়ছে। সাহেলা বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। ডাইনিং রুম থেকে ডাক দিল আজিজ চৌধুরীকে। সাহেলা বেগমের ডাকে সাড়া দিয়ে ডাইনিং রুমে গেল আজিজ চৌধুরী। বেশ মনোযোগ দিয়ে বই পড়ছিল। সাহেলা বেগমের চিল্লাপাল্লার জন্য বই পড়া আর হলো কোথায়? বাংলার প্রতি ঘরে একটা করে প্রধানমন্ত্রীর পাস, তা হলো ঘরের বউ। সমস্ত অফিসের হাজার হাজার মানুষ চলে আজিজ চৌধুরীর হুকুমে, আর আজিজ চৌধুরীকে চলতে হয় তার বউয়ের কথায়। বউয়ের কথা অমান্য করার সুযোগ নেই। 2 দিন রান্না বন্ধ। তাহলে বিরক্তি নিয়ে ডাইনিং রুমে গেল আজিজ চৌধুরী। চেয়ার টেনে বসে সাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, একটু পর খাওয়া যেত না নাকি? বই পড়ছিলাম একটু। রাগান্বিত দৃষ্টিতে সাহেলা বেগম আজিজ চৌধুরীর দিকে তাকায়। না না থাক, খাওয়া শেষে বই পড়বো নি বউ। প্রতিদিন ডিউটি সামলানো আবার আজিজ চৌধুরীর পছন্দের খাবারগুলো রান্না করা, বাসার সব কাজ এক হাতে করে সাহেলা বেগম। আজিজ চৌধুরী ভেবে পায় না এই মানুষটার এত ধৈর্য কোথায় পায়। নিঃসন্তান সাহেলা বেগম। পরিবার বলতে আজিজ চৌধুরী আর সেই। 2জন মানুষের সংসারে কাজের লোকের কি দরকার? আর মেয়ে হয়ে জন্মিয়েছে, স্বামীকে যদি রান্না করে না খাওয়াতে পারে, গৌরবটা কোথায় তার? সুন্দর চিন্তাধারার মানুষ সাহেলা বেগম। টাকা পয়সার কোনো কমতি নেই। এত কিছুর পর শুধু অপূর্ণতা একটাই, সন্তান নেই। খাবার মুখ দিয়ে আজিজ চৌধুরী বলল, তোমার রান্নার তুলনা নেই সাহেলা। 25 বছর ধরে প্রশংসা শুনতে শুনতে আমি ক্লান্ত। আজিজ চৌধুরী হেসে বলল, আমি তো তোমার হাতের রান্না খেতে খেতে ক্লান্ত হয় না। কথা বাড়ায় না সাহেলা বেগম। শরীর খুব ক্লান্ত লাগছে। তাড়াহুড়ো করে খেয়ে বিছানায় গা এলিয়ে দিল। আজিজ চৌধুরী বই হাতে নিয়ে আবার বসল। লোকটা বই পোকা, বই পড়ার প্রচুর নেশা। রূপার অবস্থার কোনো উন্নতি হচ্ছে? এভাবে আর কতদিন? মেয়েটা মেডিকেল স্টুডেন্ট, কি স্যাপ ছিল মেয়েটা। চোখ বুঝেই ঘুম ঘুম চোখে সাহেলা বেগম বলল, আগের থেকে কিছুটা সুস্থ। আমি যথাসাধ্য চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল সাহেলা বেগম। ছাদের শার্ট রোদে শুকাতে দিয়েছিল তুরান। এখন দেখছে না, মেজাজ খারাপ হচ্ছে, কাজে বেশি বিরক্ত হচ্ছে। এ কাজ রূপা ছাড়া আর কে করবে? তুরান দরজা নক করতেই সাহেলা বেগম দরজা খুলে দিল। তুরান,
বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। অন্য কেউ যদি লুকিয়ে রাখে, এভাবে জিজ্ঞেস করাটা বড্ড বেমানান। কি বাবা, কিছু বলবে? তুরান আমতা আমতা করে বলল, আসলে আন্টি, ছাদে শার্ট প্যান্ট শুকাতে দিয়েছিলাম, এখন দেখছি না রূপা কি লুকিয়ে রেখেছে কিনা, তাই একটু জিজ্ঞেস করতে আসলাম। একটু থেমে তুরান বলল, না না আন্টি, রূপা নাও লুকাতে পারে, একটু জিজ্ঞেস করতে আসছি। রূপা তো মাঝে মাঝে এমন করে, তোমায় রাগাতে নাকি ওর ভালো লাগে। তুমি বসো, আমি দেখছি। তুরান সোফায় বসল। কি বাজে একটা অবস্থা! এই ভয়ে অনেকদিন ছাদে কাপড় শুকাতে দেয়নি। রুমে 3 দিনেও শুকায় না, তাই আবার বাধ্য হয়ে ছাদে শুকাতে দিল। কি কালার শার্ট তোমার? সাহেলা বেগমের কথায় ভাবনার জগৎ থেকে বের হলো তুরান। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুরান বলল, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট। একটু চুপ থেকে সাহেলা বেগম বলল, মেয়েটাকে নিয়ে আর পারি না। মুখে একরাশ বিরক্তি নিয়ে সাহেলা বেগম আবার বলল, তোমার শার্ট প্যান্ট রূপার গায়ে, ঘুমাচ্ছেও, ঘুম থেকে উঠুক। ভ্যাবাচাকা খেয়ে বসে রইল তুরান। সাহেলা বেগম আবার বলল, তোমার খুব ডিস্টার্ব করছে রূপা, তাই না? ডিস্টার্ব না, শুধু মাথা খাচ্ছে আমার। ভদ্রতার খাতিরে তুরান বলল। না না আন্টি, তেমন ডিস্টার্ব করছে না। ঘুম থেকে উঠে হেলে দুলে এলোমেলো ভাবে হেঁটে এসে বলল, শার্ট প্যান্টের জন্য এসেছেন বুঝি? আমার ব্ল্যাক কালার ফেভারিট, তাই নিয়ে এসেছি, দিব না আর। কি সাবলীল ভাবে কথা বলছে ব্যাকেল মেয়েটা। তুরান ভেবে পাচ্ছে না কি বলবে। সাহেলা বেগম রাগান্বিত দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। রূপা ভয়ে চুপসে গেল। ভয় মাখা দৃষ্টিতে তুরানের দিকে তাকিয়ে বলল, সামান্য একটা শার্ট প্যান্টের জন্য বাসা পর্যন্ত এসেছে? শার্ট আপ। সাহেলা বেগমের কথায় ভয় পেয়ে যায় রূপা। এক্ষুনি শার্ট প্যান্ট চেঞ্জ করে দিয়ে দাও ওকে। এক্ষুনি চেঞ্জ করব? মানুষের সামনে বসে চেঞ্জ করা যায়? রূপার কথা শুনে রীতিমতো লজ্জায় পড়ে গেল তুরান। সাহেলা বেগম চোখ লাল করে রূপার দিকে তাকিয়ে আছে। রাগ চেপে বলল, যাও রুমে গিয়ে চেঞ্জ করো। দেব না বলছি তো। রূপার গালে কষিয়ে চর মারে সাহেলা বেগম। তুরান হাঁ করে তাকিয়ে আছে। সাহেলা বেগম চেঁচিয়ে বলল, তোমার জন্য মানুষের কাছে ছোট হতে হচ্ছে আমার। এমন করলে তোমার মা বাবাকে খবর দিব। অপরাধ বোধ কাজ করছে তুরানের মাঝে। এইভাবে চর না দিলে হতো। তুরান বলল, থাক আন্টি, ওকে কিছু বলেন না। তুরান হিসেব মিলাতে পারছে না। রূপা কি সাহেলা বেগমের মেয়ে না? রূপা কাঁদছে গালে হাত দিয়ে। তুরানের মায়া হচ্ছে। তুরান বুঝতে পারছে না মেয়েটা এমন কেন। আন্টি, রূপা আপনার কে হয়? বোনের মেয়ে। আন্টি, আমি আসছি। ও তো এমনই, ওকে কিছু বলে লাভ নেই। ওর যদি ইচ্ছা না করে শার্ট প্যান্ট ফেরত দিতে হবে না। হাতের কাছের গ্লাসটা আচমকা রূপা ছুঁড়ে মারল তুরানের মাথায়। চিৎকার করে বলল, কি তোর শয়তান, তোর শার্ট প্যান্টে আগুন দিব, তোর জন্য আমায় মেরেছে। তুরানের কপাল থেকে রক্ত পড়ছে। সাহেলা বেগম ঠায় দাঁড়িয়ে আছে। তুরান কপালে হাত দিয়ে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। কি করবে? রূপাকে চড় দিবে? না, এই বাসায় আর থাকা যায় না। বড্ড বেশি করছে মেয়েরা। আঙ্কেল, এ বাসায় থাকা আমার পক্ষে সম্ভব না। আমি কালকেই বাসা ছেড়ে দিব। তুরানের কথায় অবাক হয়ে আজিজ চৌধুরী তুরানের দিকে তাকায়। অবাক হবারই কথা। কত অনুরোধ করার পর আজিজ চৌধুরী তুরানকে বাসা ভাড়া দিয়েছে। তাতে এমন ব্যাচেলর ছেলেকে কেই বা বাসা ভাড়া দিবে? একটু থেমে তুরান আবার বলল, পুরো মাসের ভাড়া দিয়ে দিব। এখন তো মাসের অর্ধেক। তা তুমি এত অনুরোধ করে বাসা ভাড়া নিলে, এখন আবার ছেড়ে দিতে যাচ্ছ? আসলে আমার একটু প্রবলেম হচ্ছে এখানে। তোমার প্রবলেম সলভ করার জন্য তো আমি আছি। এখানে তোমার কি প্রবলেম হচ্ছে সেটা তুমি আমি বলবে না? পর্দার আড়ালে দুইটা কৌতূহলী চোখ দেখা যাচ্ছে, যে নিজেকে আড়াল রেখে আজিজ চৌধুরী আর তুরানের কথা শুনছে। তুরান আর চোখে দেখে বুঝল রূপা ছাড়া আর কে। তুরানকে নিরুত্তর দেখে আজিজ চৌধুরী আবার বলল, কি প্রবলেম তোমার বলো? রূপার কারণে কোনো সমস্যা হচ্ছে? ও কি তোমায় কোনো রকম ডিস্টার্ব করছে? হ্যাঁ বলতে গিয়েও থেমে যায় তুরান। রূপা যতই যা করুক, রূপার প্রতি আলাদা টান কাজ করে তুরানের। এটা অবুঝ প্রকৃতির। ওর ঘাড়ে দোষ না দেয়াই ভালো। ইতস্তত বোধ করছে তুরান। হাতের ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো ভাব নিয়ে বলল, আঙ্কেল, আমার বেরোতে হবে এখন। আসছি, পরে কথা বলবো আপনার সাথে। আজিজ চৌধুরীর ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ল তুরান। লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল।
একদম বেয়াক্কেল হয়ে গেল যেন। কেন বাসা ছাড়বে তার উপযুক্ত কারণ দাঁড় করিয়ে আদিস চৌধুরীর কাছে যাওয়া উচিত ছিল। এভাবে হুট করে গেল। রূপার দোষ দিতে গিয়েও বিবেকে বাধা দিল। মেয়েটা একটু অদ্ভুত টাইপের, কেমন সহজ সরল মায়া মায়া চেহারা। ভেবে চিন্তে একটা অজুহাত বের করে না হয় বাসা ছাড়ার কথা বলবে। কাঁধের ওপর কারো হাতের স্পর্শ পেয়ে পেছন ফিরে তাকায় তুরান। চাপা কণ্ঠে বলল, রূপা। রূপার চোখগুলো ভেজা, কাঁদছে মেয়েটা। কেন কাঁদছে বুঝতে পারছে না তুরান। কি হয়েছে, এখানে আসছো কেন? আচমকা তুরানকে জড়িয়ে ধরে রূপা। আপনি এখান থেকে যাবেন না প্লিজ। বাবা মা তাহলে আমায় দোষ দিবে। আজিজ চৌধুরী আমায় এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে ওঠে তুরান। এভাবে কাউকে জড়িয়ে ধরা যায় জানা ছিল না তুরানের। নিজেকে সামলে বলল, আরে এভাবে জড়িয়ে ধরেছো কেন? ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেললে বাজে ভাববে। রূপা কান্না ভেজা কণ্ঠে বলল, ছাড়বো না। আগে বলেন যাবেন না, আমি আপনার শার্ট প্যান্ট ফেরত দিয়ে দিব। রূপার স্পর্শে অদ্ভুত শিহরণ অনুভব করছে তুরান। মেয়েটার মাঝে সংকোচ বোধ নেই। থাকলে কি এইভাবে কাউকে জড়িয়ে ধরে? না, যাব না, ছাড়ো এবার। তুরানকে ছেড়ে দেয় রূপা। চোখগুলো লাল হয়ে আছে। তুরান একটা চেয়ার টেনে বলল, বসো এখানে। রূপা একবার তুরানের দিকে তাকিয়ে বাধ্য মেয়ের মতো বসল। তুরান রূপার পাশে গিয়ে একটা চেয়ার টেনে বসল। এখানে বসতে হলে কান্না থামাতে হবে। চোখের জল মুছতে মুছতে রূপা বলল, আপনি যদি বাবার কাছে আমার নাম বলতেন তাহলে আম্মুকে কথা শোনাতো খুব। তারপরও বুঝে গেছে হয়তো আমি আপনি ডিস্টার্ব করছি, তাই আপনি চলে যেতে চাচ্ছেন। সেজন্যই বলিনি। তুরানের মাথায় ব্যান্ডেজ করা। রূপা তুরানের কপালের দিকে তাকিয়ে বলল, আমি ইচ্ছা করে গ্লাস মারিনি। তো কিভাবে মেরেছো? জানি না। তুরান একটু চুপ থেকে বলল, আচ্ছা, তুমি তোমার বাবা মায়ের কাছে থাকো না কেন? তো আমি কার কাছে থাকি? আজব, সাহেলা আন্টি তো তোমার খালা। তুমি তোমার খালার কাছে কেন থাকো? না না, উনি আমার মা না। আরেকটা ডাইনি মহিলা আছে, সে বলে আমি নাকি তার মেয়ে, কিন্তু আমার মনে হয় আমি সাহেলা আম্মুর মেয়ে। ফিক করে হেসে দেয় তুরান। সাহেলা আম্মুর মেয়ে? কি আজব কথা। তোমার আম্মুকে সেটা তুমি বলতে পারো না? একজন বললেই হলো নাকি? হ্যাঁ পারি তো বলতে। আপনার সাহেলা আন্টিই আমার আম্মু। ধুর, হিসেব মেলাতে পারছে না তুরান। এই মেয়ের মেন্টালিটি প্রবলেম আছে। তুমি যদি আমায় আর কোন রকম ডিস্টার্ব করো আমি কিন্তু চলে যাব। এটা তোমার লাস্ট চান্স। মাথা ঝাঁকিয়ে রূপা বলল, আচ্ছা। দুপুরের রোদের ভেতর পায়ে হেঁটে ভার্সিটি থেকে ফিরছে তুরান। বেশ তাড়াতাড়ি হাঁটছে। রোদে মাথা ঝিমঝিম করছে। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তুরান। বাবা মা খুব কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে। অবশ্য এখন টিউশনের টাকাই চলে যায় তুরানের। তবুও সবসময় হিসেব থাকে কিভাবে টাকা বাঁচানো যায়। ভার্সিটি থেকে পায়ে হেঁটে বাসায় আসলে 30 টাকা বেঁচে যায়। জীবনে সাকসেসফুল হতে হলে এইটুকু কষ্ট তো করতেই হয়। 3 বোন 1 ভাইয়ের মাঝে তুরানই বড়। বোন 3 জন তুরানের ছোট। টানাপোড়েনের সংসারে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খেতে হয় তুরানের বাবার। ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুরান। দুপুরবেলা রাস্তা পুরো ফাঁকা। এলোমেলো পায়ে তাড়াতাড়ি হেঁটে চলে আসলো বাসায়। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিল। আজকে রাতে ইচ্ছে করছে না মোটেও। কলেজ লাইফ থেকে মেসে থাকতো তুরান। মাঝে মাঝে বুয়ায় অনুপস্থিতিতে রান্না করতে করতে এখন পাক্কা রাঁধুনি হয়ে গেছে। যদিও রাঁধুনি শব্দটা শুধু মেয়েদের সাথেই যায়। রান্নার উদ্দেশ্যে শোয়া থেকে উঠে ক্লান্তির জন্য আর রাততে ইচ্ছে হলো না। আবার শুয়ে পড়ল। কলিং বেলের শব্দে ঘুমানো আর হলো কোথায়। খুব বেশি বিরক্তি নিয়ে দরজা খুলল তুরান। দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপা। হাতে একটা প্লেট, সাথে পোলাও আর মাংস। রূপার দিকে জিজ্ঞাসা সুযোগ দৃষ্টিতে তাকালো তুরান। মুচকি হেসে রূপা বলল, আপনার জন্যই এনেছি। সাহেলা আন্টি পাঠিয়েছে? কোন উত্তর দেয় না রূপা। রুমে ঢুকে টেবিলের কাছে প্লেটটা রেখে বলল, নেন নেন, খেয়ে উদ্ধার করেন আমায়। অবাক হয়ে তাকিয়ে আছে তুরান। এখন একদম স্বাভাবিক মনে হচ্ছে রূপাকে। কালো রঙের একটা 3 পিস পরা রূপা। চুলগুলো বেনি গাঁথা, হাঁটু ছোঁয়াচে। ঠোঁটের নিচের তিলটা স্পষ্ট হয়ে আছে। বেশি পরিপাটি মনে হচ্ছে। মনে মনে খুশি হয়েছে তুরান। রান্না করতে ইচ্ছে হচ্ছিল না। এমন সময় যদি কেউ খাবার পাঠায়
অদ্ভুত রকমের ভালো লাগে। তুরান রূপার দিকে তাকিয়ে বলল, আমার শার্ট প্যান্ট নিতে আসনি তো, আবার খাবার দেওয়ার বাহানায়? হেসে দেয় রূপা। হাসিটা স্বচ্ছ। না, শার্ট প্যান্ট তো ছাদ থেকেই নেওয়া যায়। তার কি জন্য রুমে কি আসার প্রয়োজন আছে? তুরান একটু ভেবে বলল, তাই তো। আপনার সেদিনের প্যান্টটা দিয়ে দিব, আলখাল্লার মতো ঢিলা হয়, শার্ট রেখে দিব। বলেই তুরানের দিকে উত্তরের আশায় তাকায় রূপা। তুরান মাথা নেড়ে বলল, আচ্ছা। হঠাৎ মুখ গম্ভীর করে রূপা বলল, সেদিন আপনার গায়ে গ্লাস মেরেছি, সেজন্য আম্মু আমায় থাপ্পড় দিয়েছে। ভালোই করেছে তাই না? ভুল করলে তো সবাই মারবে। রূপার কথাগুলো কেমন যেন বাচ্চা টাইপ লাগছে তুরানের কাছে। এখন যেন একদম ইনোসেন্ট রূপা। বেশ মজা পাচ্ছে তুরান। বলে, হ্যাঁ, মারবেই তো। সে কি, আপনি খাচ্ছেন না? তুরান খাবার মুখে দিল। রূপা একটা চেয়ার টেনে তুরানের কাছে বসল। আম্মুর হাতে রান্না খুব মজা তাই না? খাবার মুখে দিতে দিতে তুরান বলল, অসাধারণ। আপনি একাই খাবেন? খাবার মুখে দিতে গিয়েও থেমে যায় তুরান। হেসে বলে, তুমি খেয়ে আসনি? আরে বাবা, আমি কখন খেলাম? আমি তো আমার খাবার আপনার জন্য নিয়ে আসলাম। ভ্যাবা চাকা খেয়ে যায় তুরান। লজ্জাও পেয়েছে বেশ। তোমার খাবার তুমি আমার জন্য এনেছো কেন? আমি তো ভাবছি সাইলা আন্টি পাঠিয়েছে। এখন তো আমি ভাত মাংস মেখে ফেলেছি, তুমি কি খাবে? না না, আপনি খান, কিন্তু আমি আপনার সামনে বসে আছি, আমায় একটু ডাকা কি উচিত ছিল না? অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় তুরান। ইচ্ছে করছে আধ খাওয়া ভাত আর মাংস ফেরত দিয়ে দিতে। আমি তোমায় সাধবো কিভাবে? ভাত তো এক প্লেটে এনেছো। আচ্ছা, তুমি আমার জন্য ভাত আনতে গেলে কেন? রূপা হেসে বলল, আপনার সাথে ভাব জমাতে। না, ভাত ফেরত নিব না, আপনি খেয়ে নিন। এখন আর ভাত গলা দিয়ে নামছে না তুরানের। রূপা মিটিমিটি হাসছে। লজ্জা পেয়েছেন বুঝি? কথা বলছে না তুরান। কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় বলল, তোমার মাথায় কি প্রবলেম আছে? তোমার খাবার তুমি আমার জন্য এনেছো কেন? বললাম তো ভাব জমাতে। একা একা বিড়বিড় করে বকছে তুরান। রূপা চেয়ারটা টেনে তুরানের আর একটু কাছে গিয়ে বলল, একা খেতে লজ্জা পাচ্ছেন এখন? আচ্ছা আচ্ছা, আপনিও খান, আমায়ও দেন। তোমার খাবার তুমি পুরোটাই নিয়ে যাও। রূপা হাঁ করে বলল, দেন, খাইয়ে দেন। নিঃসংকোচ আবেদন। রীতিমতো অবাক হয়ে যায় তুরান। এভাবে অপরিচিত একজন মানুষের সাথে এমন বিহেভ কিভাবে করা যায় ভেবে পায় না। আর রূপা চাচ্ছেটা কি? না, রূপার এসব পাগলামি কোনো চাওয়া পাও খুঁজে লাভ নেই। বড্ড বাচ্চা টাইপের মেয়েটা, খামখেয়ালি বশত করেছে এসব। তুরানকে নিরুত্তর দেখে রূপা আবার বলল, কি হলো, দিচ্ছেন না কেন? তুমি বাসায় যেয়ে খেয়ে নিও। চোখ লাল করে রূপা বলল, কেউ যদি আমার কথা না শুনে তাহলে আমার মাথা ব্যথা হয়, কাঁদতে ইচ্ছা হয়। আপনি কি চান আমি পাগলামি করি? কি ধরনের ব্ল্যাকমেল এগুলো? তুরান এবার রেগে গিয়ে বলল, তোমার খাবার তুমি নিয়ে যাও, দেন বাসায় গিয়ে পাগলামি করো। মুখ গম্ভীর করে ফেলে রূপা। চোখ ছলছল করছে, আর একটু হলেই কেঁদে দিবে। আমার মুখে কি ময়লা আছে? খাইয়ে দিলে কি পাপ হবে? দেখো রূপা, তুমি বাচ্চা মেয়ে, তুমি এসব বুঝবে না। আমার রুমে তোমাকে কেউ দেখলে বাজে বলবে। প্লিজ তুমি যাও। চেঁচিয়ে ওঠে রূপা। যাব না আমি। চেয়ার টেনে ধরে শক্ত করে বসে, যেন কেউ রুম থেকে বের করতে না পারে। রূপা, তুমি ভালো ব্রেনের ডাক্তার দেখাও। ব্রেন কি? কথা বলে না তুরান। এলিয়েন মনে হচ্ছে রূপাকে। আপনি যদি আমায় খাইয়ে না দেন তাহলে আমি কাঁদবো, চিৎকার করব। মেজাজ খারাপ হচ্ছে তুরানের। এই মেয়ে, পাগল পেয়েছো তুমি আমায়? বের হও আমার রুম থেকে। তুরান রূপার হাত ধরে বের হতে চাইলে চেয়ারের হাতল ধরে আরো শক্ত হয়ে বসে রূপা। এমন পাগলামি মানুষ করে? ফুপিয়ে কেঁদে দেয় রূপা। বাচ্চাদের মতো করে ঠোঁট বাঁকা করে কাঁদছে। তুরান মহা বিপদে পড়েছে যেন। এমন বিপদ আল্লাহ তাআলা যেন কাউকে না ফেলেন। তুরান চরম বিরক্ত নিয়ে বলল, হা করো, খাইয়ে দিচ্ছে। চোখের পানি মুছে রূপা হেসে বলল, এভাবে বললে খাবো না, মিষ্টি করে বলেন। তুরান রাগ চেপে বলল, রূপা, শয়তান বেটিকে উদ্ধার কর আমায়। উচ্চ শব্দে হেসে দেয় রূপা। হাসতে হাসতে বলে, বেটি কি?
তুরান কোনো কথা বলে না। প্লেটের বাদ বাকি পোলাও রূপাকে খাইয়ে দিয়ে প্লেটটা রূপার হাতে ধরিয়ে দিয়ে বলল, আর কখনো আমার রুমের ধারে কাছে আসবে না। ভেংচি কেটে রূপা বলল, সে পরে দেখা যাবে। ইস, ভাব জমাতার শুনি, বদের হাড্ডি। রূপার বিষয়টা একটু একটু ভাবাচ্ছে তুরানকে। রূপা এমন অদ্ভুত কেন? রূপাকে রুম থেকে বের করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো তুরান। রূপার বিষয়টা তুরানকে ভাবাচ্ছে খুব। মেয়েটার সাথে যতই খারাপ বিহেভ করুক না কেন, কখনো রাগ করবে না। একে রাগ অভিমানও বুঝে না রূপা, কি জানি। হাতে প্লেট নিয়ে বাসায় ঢুকতেই সাহেলা বেগম বলল, ভাত নিয়ে তুমি কোথায় গিয়েছিলে রূপা? সামনে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো রূপা। হাসি মাখা মুখে বলল, আরে এই বাসায় একটাই ব্যাবলাকান্ত আছে না, যার মাথা ফাটিয়ে দিয়েছিলাম। এই পর্যন্ত বলে আবার উচ্চ শব্দে হেসে ওঠে রূপা। রূপার কারণ ছাড়া হাসিতে বেশ বিরক্ত হচ্ছে সাহেলা বেগম। রাগী গলায় বলল, আবার কি করেছো তুমি তুরানের সাথে? উত্তর না দিয়ে সোফার উপর 2 পা তুলে দারুণ ভঙ্গি নিয়ে বসল রূপা। আরে কি আর করব, ওনার সাথে ভাব জমাতে ওনার বাসায় গিয়েছিলাম খাবার নিয়ে, কিন্তু আম্মু উনি একদম সুবিধার না। ভ্রু কুচকে সাহেলা বেগম বলল, সুবিধার না মানে? আবার হেসে ওঠে রূপা, বলে, ওনার রুমে একটু গিয়েছি, তাই বলে মানুষ দেখলে বাজে বলবে, আর কখনো আমার রুমে আসবে না, ব্লা ব্লা ব্লা। তুরানের সুবিধা বলে এসব বলছে। এসব কথার মানে তুমি বুঝবে না। একটু থেমে গম্ভীর হয়ে সাহেলা বেগম বলল, রূপা, তুমি কিন্তু আমার কথা শুনছো না। আর আমার কথা না শুনলে আমি কিন্তু তোমার বাবা মায়ের কাছে তোমায় দিয়ে আসবো। তখন আর এমন করতে পারবে না। মা বাবার কথা শুনে মুখ ফ্যাকাশে হয়ে যায় রূপার। কতদিন না বলছি, ওনারা আমার বাবা মা না, আমায় তো তুমি মারো না, ওনারা আমায় মারে। ওনারা আমায় বাবা মা হয় না কিভাবে? রুম থেকে ডাক দেয় আজিজ চৌধুরী। আজিজ চৌধুরী ডাকে সাড়া দিয়ে দ্রুত পায়ে রুমে চলে যায় সাহেলা। আমি এখানে একটা বই রেখেছি, বইটা কোথায়? আমি কিভাবে বলবো তোমার বইয়ের কথা? আমি কি পড়ি বই? পড়ো না, সেই জন্য কি তুমি বইটা অন্য জায়গায় রাখতে পারো না? ক্ষিপ্ত কণ্ঠে সাহেলা বেগম বলল, না, পারি না। সারাক্ষণ বই বই আর বই। বাসায় যতক্ষণ থাকো বই নিয়ে বসে থাকো। বিড়বিড় করতে থাকে সাহেলা বেগম। বাসায় এসে যে 2 দণ্ড কথা বলবে তা না, সারাটা ক্ষণ বই পড়বে। বাড়িতে পুরো লাইব্রেরি বানিয়ে ফেলছে। আজিজ চৌধুরী হেসে বললেন, এখন কি আর প্রেম ভালোবাসার বয়স আছে যে বাসায় এসে তোমার সাথে প্রেম করে টাইম পাস করব? মেজাজ খারাপ হয়ে যায় সাহেলা বেগমের, চোখ লাল করে থাকায়। আজিজ চৌধুরী আবার বলে, আরে ভুল কি বলেছি? এভাবে চোখ লাল করে তাকাও কেন? সাহেলা বেগম কোনো উত্তর দেয় না। বইটা খুঁজে পেয়ে ছুঁড়ে মারে আজিজ চৌধুরীর দিকে। হাত দিয়ে আচমকা বইটা ধরে ফেলে আজিজ চৌধুরী। এত ভারী বইটা যদি আমার মাথার উপর পড়তো তাহলে কি আমি বাঁচতাম? যেই বই গুছিয়ে রাখতে পারো না তার বই না পড়াই ভালো। আহা সাহেলা, তুমি একজন সাইকিয়াট্রিস্ট। তোমার মাথায় যদি এত গরম থাকে, রোগীদের অবস্থা কি হবে? এত সব নিয়ে তোমার ভাবতে হবে না। এই বলে রুম থেকে বেরিয়ে যায় সাহেলা বেগম। রূপার রুমে গিয়ে দেখে শুয়ে আছে রূপা। জানালার ফাঁকা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। যদিও চারপাশের বড় বড় বিল্ডিংগুলোর জন্য আকাশ দেখার জো নেই। সাহেলা বেগমকে দেখে উঠে বসে পড়ে রূপা। মুচকি হেসে সাহেলা বেগম রূপার পাশে বসল। আগের মতো মাথায় পেন হচ্ছে? মাথা জাগিয়ে রূপা বলে, না, আগের থেকে কম। এই যে তোমার হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, নিজের শরীরে নিজে আঘাত করো, ভাঙচুর করো, কান্না করো, এখন কি এরকম হয়? রূপা একটু ভেবে বলল, না, 2 দিন একরকম হয়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহেলা বেগম। কিছুটা হলেও তাহলে সাকসেস হবি। মনের ভেতরে একটাই চিন্তা, রূপার মাকে দিয়ে কথা রাখতে পারবে তো? সাহেলা বেগম ফোনের গ্যালারি থেকে একটা ছবি বের করে রূপাকে দেখালো। সাদা অ্যাপ্রন পরে বাইকের উপর বসে আছে রূপা। সাহেলা বেগমের হাত থেকে ফোনটা নিয়ে ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রূপা বলল, আমি। তোমার বাবা মা যদি এখন তোমার দেখতে আসে তাহলে কি পাগলামি করবে? চোখ মুখ কুচকে ফেলে রূপা, যেন সাহেলা বেগম খুব বিশ্রী কথা বলছে। উফ, ওনাদের আমার সহ্য হয় না। বুঝো না কেন তুমি ব্যাপারটা? ওনারা আমায় কত মেরেছে,
বলেই কেঁদে দেয় রূপা। ভালো হয়ে চললে কেউ মারবে না। শক্ত গলায় রূপা বলে। ওনারা যেন এখানে না আসে, ভালো হবে না কিন্তু। হতাশ হয়ে যায় সাহেলা বেগম। ওনারা তোমার বাবা মা, ওনারা কি তোমায় দেখতে ইচ্ছা করে না? সাহেলা বেগমের আর একটু কাছে ঘেঁষে বসে রূপা, বলে, না, তুমি আমার আম্মু। সাহেলা বেগম রূপাকে সব কথাটা শোনাতে পারলে এই কথাটা কিছুতেই শোনাতে পারছে না। ভুল কিছু রূপার মা বাবারও আছে, ওনাদের রূপাকে বোঝা উচিত ছিল। এই ব্যাপারে আর কিছু বলে না সাহেলা বেগম। তোমার ঘুমের টাইম হয়েছে, ঘুমিয়ে যাও। ছাদে যাবে না কিন্তু, আমার কথা না শুনলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। চুপচাপ শুয়ে পড়ল রূপা। অনেকক্ষণ ঘুমের ভান ধরে শুয়ে রইল, ঘুম আসছে না। পা টিপে টিপে ছাদে গেল। এই টাইমে ছাদে গেলেই তুরানের দেখা মিলে। ছাদে গিয়ে হতাশ হয়ে গেল রূপা, মনটাও খারাপ হয়ে গেল। তুরান ছাদে নেই। রূপা তুরানের দরজার কাছে গিয়ে দেখলো দরজায় তালা ঝুলানো, জানালাও বন্ধ। কি বাসা ছেড়ে চলে গেল না? ছাদে গিয়ে দেখলো শুধু একটা শার্ট শুকাতে দেয়া। তুরান ছাড়া আর কার শার্ট? আজকে আর শার্ট নেয়নি রূপা। ব্লেড দিয়ে শার্টের এক হাতা কেটে ফেলল, তারপর দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল। রুমে গিয়ে শার্টের হাতা নিয়ে আপন মনে হাসছে। মজার তো ব্যাপারটা, এক হাতা আছে আর এক হাতে নেই। একা একা খিলখিলিয়ে হেসে উঠল রূপা। তুরান হয়তো কোথাও গেছে, বাসা ছেড়ে গেলে কি শার্ট রেখে যেত? একটু পর ছাদে চেঁচামেচি শুরু হয়ে গেল। পাশের বাসার আন্টি চিল্লাচ্ছে, তার হাজবেন্ডের নতুন শার্টের হাতা পাচ্ছে না। এগুলো কেমন অসভ্যতা! কান খাড়া করে সবটা শুনছে রূপা। ভয় চুপসে গেল, যদি কোনোভাবে জেনে যায়। চুপচাপ ঘুমের ভান ধরে শুয়ে রইল। চেঁচামেচি শুনে ছাদে গেল সাহেলা বেগম। সাহেলা বেগমকে ছাদে দেখে শার্টটা ওনাকে দেখিয়ে বলল, দেখেন খালা, কালকে শার্টটা কিনে এনেছে, ইজি ব্র্যান্ডের, 3000 টাকা শার্টটার মূল্য। কথা শুনে বোঝা যাচ্ছে শার্টের মালিক অনেক রেগে আছে। রূপা কেমনটা করেছে না জেনে কিছুই বলা যাচ্ছে না। সাহেলা বেগম দ্রুত পায়ে রূপা রুমে আসলো। এসে দেখলো রূপা ঘুমাচ্ছে। কয়েকবার ডাক দিল রূপাকে, কোনো সারা শব্দ নেই। সাহেলা বেগম নিশ্চিত হলো রূপা এসব করেনি। তাহলে সাহেলা বেগম চলে যাওয়ার পরই উঠে বসে রূপা হাফ ছেড়ে বাঁচলো। শার্টের হাতাটা দ্রুত লুকিয়ে ফেলল, কিন্তু মন ভীষণ খারাপ হয়ে গেল। তুরানের রুমের দরজায় তালা ঝোলানো, জামা কাপড়ও ছাদে রোদে দেয়া নেই। তবে কি সত্যি চলে গেল তুরান? তুরানের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় রূপা। হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। সেই বিকেলে ঘুমিয়েছে, এখন রাত 1:30 বাজে। আস্তে আস্তে বিছানা থেকে নেমে লাইট অন করে রূপা। মাঝরাতে ঘুম ভাঙলে আর ঘুম হয় না। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায় রূপা। পূর্ণিমা বোধ হয়। অনেকক্ষণ চেয়ারে বসে থেকে বোর হয়ে যায়। আচমকা মনে পড়ে তুরানের কথা। উনি কি এখনো ফেরেনি বাসায়? রূপা এক মুহূর্ত দেরি না করে চলে যায় তুরানের রুমের কাছে। অদ্ভুত থমথমে পরিবেশ, চারিদিকে কোনো কোলাহল নেই। দরজার সামনে এখন আর তালা ঝুলানো নেই। তার মানে তুরান বাসায় ফিরেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে রূপার। কেউ যদি এখন সজাগ হয়ে যায় নিশ্চয়ই চোর ভেবে গণধোলাই দিবে। তুরানের খাটটা রুমের দেয়াল ঘেঁষে। হাট বরাবর দুটো জানালা রয়েছে, জানালা দুটো খোলা। রুমের ভেতর কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। রূপা আবার রুমে গিয়ে টর্চ লাইট নিয়ে আসে। জানালা দিয়ে লাইটের আলো গিয়ে পড়ে তুরানের মুখে। গভীর ঘুমে আচ্ছন্ন তুরান। রূপা লাইট মেরে পুরো রুমটা দেখতে লাগলো। দুটো খাট তুরানের রুমে, আর একটা খাটেও মানুষ ঘুমাচ্ছে। তুরান তো এখানে একা থাকে, তাহলে ওই খাটে কে? রূপা ভালো করে লাইট মেরে দেখলো দুজন মানুষ ঘুমাচ্ছে অন্য খাটে, একটু বয়স্ক। তুরানের বাবা মা বোধ হয়। ওইদিকে আর মনোযোগ দেয় না রূপা। জানালার ফাঁকা দিয়ে তুরানের চুল টান দেয়। ঘুম ভাঙছে না তুরানের। লাইটটা মারলো তুরানের চোখের দিকে, যাতে আলো একদম চোখ বরাবর পড়ে। লাইটের আলো চোখে পড়তে চোখ মুখ কুচকে ফেলে তুরান। রূপা বারবার লাইট মারছে, এবার জোরে চুল ধরে ঝাঁকি দেয়। হকচকে উঠে বসে তুরান। হঠাৎ ঘুম ভাঙার ফলে কিছুই বুঝতে পারছে না, তবে কি হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। লাইট অফ করে জানালার কপাটের আড়ালে চুপচাপ চোরের মতো দাঁড়িয়ে রইল রূপা। তুরানের মনে হলো কেউ জানালা দিয়ে চুল টান দিয়েছে, কিন্তু না, জানালার কাছে তো কেউ নেই। স্বপ্ন দেখছিল বোধ হয়। এই ভেবে আবার শুয়ে পড়ে তুরান। তুরান শুয়ে পড়ার সাথে সাথে রূপার কণ্ঠটা একটু মোটা করে বলে, আমি ভূত। ইঞ্জিনিয়ারিং পড়ার ছেলে তুরান ভূত পেতনিতে ভয় পাবে কেন? ভূত কি জানালা দিয়ে চুল টান দিবে? ভয় পাচ্ছে না তুরান, বরং সে বিরক্ত হচ্ছে। এত রাতে ঘুমে ডিস্টার্ব হচ্ছে তাই। শোয়া থেকে উঠে লাইট অন করে তুরান।
রূপা আবার যথারীতি কপাটের আড়ালে দাঁড়িয়ে পড়ল। তুরান ভয় পেয়েছে এই ভেবে খুশি হচ্ছে খুব। তুরান দ্রুত পায়ে জানালার কাছে গেল। প্রথমে নজরে পড়ল কারো পা, যে জানালার কপাটের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। তবে পা দুটো মেয়ে মানুষের তা স্পষ্ট বুঝতে পারছে। মেয়ে মানুষ কি ভূত হয়? মেয়েরা তো পেতনি হয়। তুরান বেশ অবাক হচ্ছে। এত রাতে কোনো মেয়ে এইভাবে চুপ টেনে বাচ্চাদের মতো ভূত দেখাতে, বাচ্চাদের মতো বলে ভয় দেখাতে পারে জানা ছিল না তার। রাত প্রায় 2টা। কোনো মেয়ে একটা ছেলের রুমের কাছে আসে লুকোচুরি খেলতে সময়? অবাক করা কাণ্ড। তুরান 1 পা 2 পা করে সামনে আগালো। হাঁটু অবধি চুল আলামে, ফেস না দেখা গেল চুল দেখা যাচ্ছে। তুরানের আর বুঝতে বাকি রইল না কে হতে পারে। আজকে তুরানের বাবা মা এসেছে গ্রাম থেকে, তাই বেশি চেঁচানো যাবে না। এত রাতে দুজন ছেলে মেয়েকে একসাথে দেখলে কিছু না ঘটলেও অনেক কিছু রটবে। তুরান চাপা কণ্ঠে বলল, রূপা, এত রাতে এখানে তুমি? মোটা কণ্ঠে রূপা বলল। আমি রূপা না, আমি ভূত। হাসি পাচ্ছে তুরানের। রূপাকে যত দেখছে ওর কর্মকাণ্ডে তত অবাক হচ্ছে। বুঝছি তুমি ভূত। সাহেলা আন্টি ভূত বশ করতে পারে। সাহেলা আন্টিকে ডাকবো নাকি আঙ্কেলকে ডাকবো? লাফিয়ে জানালার আড়াল থেকে বের হয় রূপা। হাতে সেই লাইটটা নিয়ে জড়সড় হয়ে তুরানের সামনে দাঁড়ায়। না না, কাউকে ডাকবেন না প্লিজ। খানিকক্ষণ চুপ থেকে রাগী কণ্ঠে তুরান বলল, এত রাতে তুমি এখানে কেন এসেছো? কেউ যদি দেখে ফেলে কি হবে সেটা তুমি জানো? আমার বাবা মা আসছে আজকে, তারা যদি সজাগ হয়ে যায়। একটু থেমে তুরান আবার বলল, এই মেয়ে, প্রবলেম কি তোমার? বলেছি না আমার রুমের কাছে আসবে না। মাথায় কি কমন সেন্স নেই? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রূপা। আবছা আলোতে বোঝা যাচ্ছে যে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ঠান্ডা গলায় রূপা বলল, সব আমার দোষ, তাই না? বিকেলে যদি আপনি আমার কাছে বলে যেতেন তাহলে কি আমি আপনায় খুঁজতে আসতাম এত রাতে? বিস্ময় ভরা কণ্ঠে তুরান বলল, আচ্ছা আচ্ছা, তুমি আমার কে এমন হও যে তোমায় বলে যেতে হবে? তোমার মতলব কি বলতো? প্রেমে পড়ে গেলে নাকি আমার? ছলো ছলো চোখে তুরানের দিকে তাকিয়ে রূপা বলল। প্রেম কি? ব্যঙ্গ কণ্ঠে তুরান বলল, তুমি তো বাবু তাই না? ফিডার খাও, প্রেম বুঝো না? রূপা বাবু আমি। অবাক হচ্ছে তুরান। এত খারাপ আচরণ করছে অথচ রূপা কি সাবলীল ভাবে কথা বলছে। মনে হচ্ছে তুরানের বলা কোনো কথাই গায়ে মারছে না বা কেয়ার করছে না। তুরান রূপার হাত খপ করে ধরে হ্যাচকা টান দিয়ে বলে, যাও এখান থেকে, নয়তো ভালো হবে না। তোমার জন্য আতঙ্কে থাকতে হয় আমার। তুমি কি আমায় বিপদে ফেলতে চাও নাকি? না না, আমি আপনার ডাস্টবিনে ফেলতে চাই। মজা নিচ্ছ তুমি? ওকে ওয়েট, তোমার আম্মুকে ডাকছি। এত রাতে আম্মুকে ডেকে কোনো লাভ নেই। আমি যাব না এখান থেকে। আমি এখন আপনার বাবা মাকে ঘুম থেকে ডেকে তুলবো এবং তাদের সাথে ভাব জমাবো। রূপার মুখের দিকে হা করে তাকিয়ে আছে তুরান। কি আবল তাবল বকছে মেয়েটা। রূপার কথায় বিস্মিত হয়ে যাচ্ছে তুরান। রূপা তুরানকে ঠেলে রুমে ঢুকতে চাইল। তুরান হ্যাচকা টান দিয়ে রূপাকে সরিয়ে দেয়। মাঝরাতে এই কোন বিপদে পড়লাম? এর থেকে বিপদ আর কি হতে পারে? রূপাকে একটু দূরে সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় তুরান বলে, আচ্ছা তোমার কি চাই? কেন এমন করো? রূপা বেশ ভাব নিয়ে বলল, মাঝরাতে ঘুম ভাঙলে আমার সাথে আর ঘুম হয় না। আপনি যদি এখন আমার সাথে ছাদে বসে আড্ডা না দেন তাহলে আপনার বাবা মাকে ডাকবো। রাগ চাপিয়ে তুরান বলল, তুমি এখান থেকে যাবে নাকি সাহেলা আন্টিকে ডাকবো? ডাকেন ডাকেন। কয়েক পা হেঁটেও থেমে গেল তুরান। এত রাতে ডাকতে যাবে? কেমন যেন বেমানান লাগছে ব্যাপারটা। রূপাকে রাগ দেখিয়ে লাভ হবে না তেমন। আপোষে কিছু করা যায় কিনা? তুরান এবার ঠান্ডা গলায় রূপাকে বুঝিয়ে বলে, অনেক ভালো মেয়ে তুমি, পাগলামি করো না প্লিজ। এত রাতে তুমি যদি এমন করো মানুষ বাজে ভাববে। কালকে বিকালে তোমার সাথে ছাদে আড্ডা দিব। রূপা তার সিদ্ধান্তে অনড়। মাথা ঝাঁকিয়ে বলে, এখন রূপা, তুমি কি খেতে পছন্দ করো? আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভার। আচ্ছা, আমি তোমায় কালকে 2টা আইসক্রিম খাওয়াবো। প্লিজ চলে যাও এখন, কোনো সিন ক্রিয়েট করো না। রূপা ভেঙচি কেটে বলে, আপনার আমি 4টে খাওয়াবো আইসক্রিম। প্লিজ চলেন না আড্ডা দিই। আপনার সাথে অনেক অনেক কথা আছে, চলেন না প্লিজ। খুব জোরালো কণ্ঠে অনুরোধ করছে তুরান। এই মেয়েটার কোয়ালিটি বুঝতে পারছে না। রূপার এরকম কাজে খুব বেশি রাগ হয় তুরানের। আবার ওর বাচ্চামি কথাবার্তায় রাগ সব উবে যায়। আচ্ছা চলো।
খুশিতে আত্মহারা হয়ে যায় রূপা। মনে হচ্ছে কোনো কাঙ্ক্ষিত বা বিশেষ জিনিস পেয়েছে। রূপা আগে আগে হাঁটছে, তুরান একটু পিছে। এই, পিছন থেকে আবার পালিয়ে যাবেন না তো? হেসে দেয় তুরান। ছাদে দিয়ে তুরান রেলিং ঘেঁষে দাঁড়ায়। রূপা আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার রূপা এসে তুরানের শরীর ঘেঁষে দাঁড়ায়। রূপার হাইট 5 ফিট হতে পারে, কমও হতে পারে। তুরান 6 ফিট উচ্চতার এক সুদর্শন পুরুষ। তুরান কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি করতে যাচ্ছে রূপা তাই দেখছে। একটু পর রূপা বলে, আপনার সাথে কথা বলতে ভালো লাগে আমার, আর সবাইকে অসহ্য লাগে। এটাই তো আমার দুর্ভাগ্য। কি বললেন? না, কিছু না। রূপা এবার খানিকটা দূরত্ব রেখে দাঁড়ায়। রূপার চুলের ঘ্রাণ নেশার মতো মনে হচ্ছে তুরানে। রূপা, চুলে কি পারফিউম ইউজ করো? এই প্রথম রূপাকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো তুরান। না, ফেস ওয়াশ ইউজ করি, চলবে? হেসে দিল তুরান। রূপার চুলগুলো সত্যি খুব সুন্দর। রূপা একটার পর একটা কথা বলেই যাচ্ছে। তুরান মন্ত্রমুগ্ধ হয়ে কথা শুনছে, বেশ মজা পাচ্ছে। রূপার কথার নেশায় পড়ে গেল। এত রাতে ছাদে ডেকে এনে আড্ডা দিচ্ছে, কি অদ্ভুত। হঠাৎ আজানের শব্দ ভেসে আসলো তুরানের কানে। সকাল হয়ে গেছে। কথার মাঝে ডুবেছিল, একদম খেয়ালই ছিল না। আজানের শব্দ কানে আসলেই তাড়াহুড়ো করে বাসার দিকে পা বাড়ায় তুরান। রূপা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। তুমি এখনো বাসায় যাচ্ছ না কেন? তোমার আম্মু এই সময় তোমার রুমে না দেখলে বকবে না? সারা রাত ঘুমাওনি, আমিও সজাগ রাখলে। সজাগ থাকলে আমার প্রবলেম হয় না, আপনি যান। আকাশের দিকে তাকিয়ে উদাস হয়ে যায় রূপা। আস্তে আস্তে অন্ধকার কেটে যাচ্ছে, আবছা আলো দেখা যাচ্ছে। তুরান সতর্ক পায়ে রুমের দিকে যাচ্ছে। তুরানের মা বাবা নিয়মিত নামাজ পড়ে, এখন নিশ্চয়ই নামাজ পড়তে উঠেছে। তুরানকে যদি এখন বিছানায় না দেখে। তুরান রুমে ঢুকতেই গম্ভীর কণ্ঠে তুরানের মা বলে, কোথায় ছিলি তুই? হতাশ হয়ে যায় তুরান। যা ভেবেছিল তাই ঘটল। মেয়েরা দ্রুত ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলতে পারে, ছেলেরা এত দ্রুত মিথ্যা বলতে পারে না। মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে তুরান বলল, রাতে ঘুম ভেঙে গিয়েছিল, তাই ছাদে গিয়েছিলাম। তুরানের বাবা মসজিদে নামাজ পড়তে গেছে। মা বিষয়টা সহজে বিশ্বাস করেছে, কিন্তু বাবা থাকলে এত সহজে বিশ্বাস করত না। যথেষ্ট বয়স হয়েছে তুরানের। এই বয়সে ছেলে মেয়েরা স্বাভাবিকভাবে বাবা মায়ের কাছে এত জবাবদিহিতা করতে ইচ্ছুক না। ইচ্ছা, পছন্দ, রুচি ভিত্তিতে নিজ স্বাধীনতায় চলতেই পছন্দ করে। কিন্তু তুরানের ক্ষেত্রে ব্যতিক্রম। বাবা মায়ের যথেষ্ট বাধ্য সে। বাবা মায়ের সাথে সম্পর্কটাও দারুণ। সন্তান যখন নিজের খরচ নিজে বহন করে অধিকাংশ ক্ষেত্রে, তখন বাবা মায়ের সাথে সুসম্পর্ক থাকে না। তবে এটা সবার ক্ষেত্রে না। নামাজটা পড়লে কি ক্ষতি হয় বলতো? তুরান হেসে বলল, নামাজ পড়লে আবার কি ক্ষতি হবে? নামাজ পড়ে কোথায় গিয়েছিলে? এই শহরে কিছু চিনো তুমি? হারিয়ে গেলেই হবে। চেয়ার টেনে তুরানের পাশে বসল তুরানের বাবা। নামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। আজকে সকালে আবহাওয়াটা দারুণ। আমি আর কোথায় হারাবো? কথা ঘুরাস না, নামাজ পড়িস না কেন? আহা বাবা, পড়ি তো ফ্রাইডেতে। জিলাপির জন্য জুম্মার নামাজ পড়তে চাস? তুরানের বাবা হেসে বলে, ছোটবেলায় তো তাই করত। যেদিন জিলাপি না আসতো সেদিন মসজিদে যেতিস না। লজ্জা পাওয়ার ভঙ্গিতে তুরান বলে। দূর, ছোটবেলায় তো মানুষ কত কি করত। পকেট থেকে টাকা বের করে বাবার হাতে তুলে দিল তুরান। অনেকদিন মায়ের হাতে রান্না খাইনি, বেশি করে বাজার করে আনো, ইলিশ মাছ এনো। কিন্তু আমার আজ ভার্সিটিতে যেতে হবে, নয়তো আমি করতাম বাজার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুরানের বাবা বলে, টিউশনির টাকা দিয়ে নিজের লেখাপড়ার খরচ চালানোই দায়, তার উপর সংসার টানিস। কষ্ট করতে হয় তোর খুব, তাই না? অম্লান হাসি দিল তুরান, বাবাকে কষ্ট বুঝতে না দেয়ার হাসি। আর ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে তোমার, টিউশনির অভাব আছে? মাস শেষে অনেক টাকা আসে, চলে যায় সবকিছু ভালোভাবেই। তাড়াহুড়ো করে রওনা হয়ে টিউশনের উদ্দেশ্যে বের হলো তুরান। টিউশনি করে ভার্সিটিতে যেতে হবে বাসে বাদুরের মতো ঝুলে ঝুলে। একদম বোরিং হয়ে যায় সারাদিনে। চোখ বেশ চলছে, রাতে রূপার জন্য ঘুম হয়নি। এত কথা কিভাবে বলল মেয়েটা? কতগুলো শুনতেও বেশ। ভার্সিটিতে যাচ্ছেন ভাবলাকান্ত মশাই? বেলকনির দিকে তাকায় তুরান। রূপা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যাচ্ছি।
আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবেন কিন্তু। আম্মু আমায় আইসক্রিম খেতে দেয় না, টনসিলে প্রবলেম বলে। এত ডাক্তারির নিয়ম কানুন মানতে কারো ভালো লাগে বলুন? কি অদ্ভুত আবদার! ভেতরে কোনো সংকোচ নেই, এক নিঃশ্বাসে সব কথা বলল। তুরান কি যেন ভেবে বলল, আচ্ছা আনবো। ঠোঁটে এক চিলতে হাসি ফুটে রূপা। আনবেন কিন্তু, ভুল হলে ভালো হবে না। আমার ফেভারিট আইসক্রিম কোনটা মনে আছে তো? জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে রূপার দিকে তাকালো তুরান। এত ভুলো মন কেন আপনার? কালকেই তো বললাম ভ্যানিলা ফ্লেভার। লেট হয়ে যাচ্ছে তুরানের, কথা বাড়ালো না, দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। বেশ বড় একখানা লিস্ট নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো তুরানের বাবা। তুরানের পছন্দের খাবার রান্না করা হবে, তাই এত লম্বা লিস্ট তৈরি করো তুরানের মা। আমি এখন একা বাসায় থাকবো? ব্যঙ্গ সুরে তুরানের বাবা বলে, তো কি আমার সাথে বাজারে যাবে? আমি কি তা বলেছি? এখানে কাউকে চিনি না। তুরান আগে যেখানে থাকতো ওখানে সবাইকে চিনতাম। বাচ্চা মানুষের মতো কথা বলছো কেন? তুরান এখানে আসলো 1.5 মাস হলো, আর আমরা এখানে এই প্রথম আসলাম। আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে যাবা। কোনো কথা বলে না তুরানের মা। আগের বাসায় তুরান প্রায় 2.5 বছর ছিল। ছেলের সুবাদে বাসার আশেপাশে সবার সাথেই ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তুরানের আচরণ ব্যবহার, বিশেষ করে চুপচাপ স্বভাব, সবার আকর্ষণ করে। সাহেলা বেগম হসপিটালে চলে গেল। রুমে একা একা বসে কার্টুন দেখছে রূপা। হঠাৎ অন্য মনস্ক হয়ে জানালার দিকে তাকালো রূপা। তুরানের রুমের সামনে একজন বয়স্ক লোক, হাতে বাজারের ব্যাগ। কে লোকটা? অনেকক্ষণ পর মনে পড়লো কালকে রাতে যে দুজনকে দেখেছিল তারা বোধ হয় তুরানের বাবা। চেহারায় কিছুটা মিল রয়েছে। রূপা টিভি অফ করে তুরানের বাসার দিকে গেল। এত তাড়াতাড়ি বাজার করা শেষ? হাতের ঘড়িটা খুলে টেবিলের উপর রেখে তুরানের বাবা বলে, তোমার নাকি একা বাসায় ভালো লাগে না, তাই চলে আসলি। হেসে দিল তুরানের মেয়ে। এই হাসির কিছু নেই, গাড়িতে গিয়েছি, গাড়িয়ে এসেছি, আর বাজারের লিস্ট করা ছিল, তাই কম সময় লেগেছে। হেসে দিল তুরানের মা। মুখ ফ্যাকাশে করে তুরানের মা বলল, আমি জানতে চেয়েছি এসব। দরজার আড়ালে এসে দাঁড়ালো রূপা। আড়াল থেকে তুরানের বাবা মায়ের কথা শুনছে। লোক দুজন তো বেশ মজা, ভালোই জমবে তাহলে। রূপার দরজার আড়াল থেকে বেরিয়ে বলে। রূপার কণ্ঠ শুনে দরজার দিকে তাকায় তুরানের মা। মুচকি হেসে রুমে ঢুকলো রূপা। একটা চেয়ার টেনে তুরানের বাবার পাশে বসল। তুরানের মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হতবাক হয়ে রূপার কাণ্ড দেখছে। বাজার থেকে পত্রিকা এনে গভীর মনোযোগে পড়ছে তুরানের বাবা। একজন মানুষ এসে যে তার পাশে বসলো সে খেয়ালও নেই। হতভম্ব হয়ে রূপার দিকে তাকায় তুরানের বাবা। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মেয়েটা কে? তুরান কি তাদের না জানিয়ে বিয়ে করল? তুরানের মা এসে তুরানের বাবার পাশে দাঁড়ালো। দুজনই হতভম্ব হয়ে তাকিয়ে রইল রূপার দিকে। বিস্ময় কাটিয়ে তুরানের মা বলে, কে তুমি? ও বাবা মানে? আমায় বাবা ডাকলে কেন সেটা বলো। মুখ ফ্যাকাশে করে রূপা বলে, তো বাবার বয়সী মানুষকে কি ডাকে? বাবার বয়সী মানুষকে বাবা ডাকা, এটা তোমায় কে শিখিয়েছে? মাথা নিচু করে ফেলল রূপা। তুরানের মা শক্ত গলায় বলে, তুরানের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আবার কি? ভেবা চাকা খেয়ে যায় তুরানের বাবা। মেয়েটাকে দেখতে তো যথেষ্ট ম্যাচিওর মনে হয়, কিন্তু কথাগুলো অদ্ভুত। আরে আমার বাবা আজিজ চৌধুরীও আপনার মতো গোপ চুল, তাই আপনায় বাবা ডাকলাম। তুরানের বাবা মা নিজেদের সামলে নেয়। তুরান আসলে সবটা জানা যাবে। তুরান আর যাই হোক মিথ্যে বলবেন, সে ভরসা তুরানের উপর আছে। রূপা আবার বলে, আম্মু তো ডাক্তার, সে হসপিটালে। আব্বু ইঞ্জিনিয়ার, সে মানুষ, সে তার কাজে। আমি একা রুমে কার্টুন দেখছিলাম, হঠাৎ আপনাদের দেখতে পেলাম, তাই আড্ডা দিতে আসলাম। তুরানের বাবা বলে, কিসে পড়ো তুমি? মা বলেছে আমি মেডিকেলে পড়ি। ফিক করে হেসে দেয় তুরানের বাবা। মাথায় গন্ডগোল বোধ হয়। তুরানের বাবার সাথে এক নাগারে কথা বলেই যাচ্ছে রূপা। তুরানের মা রান্নাঘরে বেশ ভালো খাতির জমে উঠেছে। রূপার কথা বেশ ভালোই লাগছে তুরানের বাবার কাছে। রান্নাঘর থেকে রুমে এসে তুরানের মা বলে, বেশ ভালোই তো আড্ডা চলছে। রূপা বলে, মা আসো,
তুমিও আড্ডা দাও। মা ডাক শুনে চমকে যায় তুরানের মা। তুরানের বাবা হেসে বলে, আরে এত চমকানোর কিছু নেই। রূপার মায়েরও বোধ হয় তোমার মতো গোপ চুল আছে, তাই তোমায় মা ডাকছে, তাই না রূপা? রূপা অট্ট হেসে বলে। হ্যাঁ তাই। রাগান্বিত কণ্ঠে তুরানের মা বলে, আরে এত চমকানোর কিছু নেই। রূপার মায়েরও বোধ হয় তোমার মতো গোপ চুল আছে, তাই তোমায় মা ডাকছে, তাই না রূপা? রূপা অট্ট হেসে বলে। হ্যাঁ তাই। রাগান্বিত কণ্ঠে তুরানের মা বলে, আমার গোপ চুল আছে তাই না? কি তোমার চুল নেই? রাখো তোমার পাইজলামি। তুরানের মায়ের পেছনে পেছনে রান্না করে যায় রূপা। তুরানের মা মাংস রান্না করছে। রূপা কিছুক্ষণ উকি ঝুঁকি মেরে বলল, আমি মাংস রান্না শিখবো। রূপার কথা এখন আর সিরিয়াস হচ্ছে না তুরানের মা। মেয়েটার হয়তো মাথায় প্রবলেম রয়েছে। তুরানের মায়ের পাশে দাঁড়িয়ে নানান রকমের গল্প জুড়ে দিল রূপা। রূপার কথা শুনে মাঝে মাঝে অট্ট হাসিতে ফেটে পড়ে তুরানের মা। রান্নায় সাহায্য করছে রূপা। তুরানের মা বেশ অবাক হয়ে গেল। এত অল্প সময় একটা মানুষ কিভাবে অপরিচিত কারো সাথে মিশতে পারে। এটা বেশ মিশুক। সারা দুপুর তুরানের মায়ের সাথে রান্নাঘরে কাটিয়ে দিল রূপা। আরে মেয়ে, তোমার হাতে আগুনের চাকা লাগবে তো। না না, আমার কিছু হবে না। রূপা নাছুর বান্না। রান্না শেষ হওয়া অবধি রান্নাঘরে ছিল। আম্মু এখনো আসছে না কেন? একা বাসা আমার ভালো লাগে না একদম। রান্না শেষে ক্লান্ত হয়ে গেছে তুরানের মা। ক্লান্ত স্বরে বলে, দুপুরে না খেয়ে বাসায় যেতে পারবে না। না না গো, আম্মু মারবে। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয় তুরানের বাবা। তুরান বাসায় ফিরছে, চোখে মুখে ক্লান্তির চিহ্ন। তুরানকে দেখেই উৎকণ্ঠিত গলায় রূপা বলে, আমার আইসক্রিম কোথায়? রূপাকে বাসায় দেখে অবাক হয়ে যায় তুরান। বাবা মা কি ভেবেছে কে জানে। হাতের ইশারায় রূপাকে চুপ থাকতে বলে তুরান। চাপা কণ্ঠে বলে, চুপ একদম। তুরানের বাবা মা দুজনের দিকে তাকাচ্ছে। রূপা কি বাবা মাকে উল্টোপাল্টা বলল? এই মেয়ের তো বিশ্বাস নেই। ভাগ্যিস রূপা আইসক্রিম চেয়েছে, এটা বাবা মা শোনেনি। তুরান স্বাভাবিক কণ্ঠে বলে, কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? তুরানের মা গম্ভীর কণ্ঠে বলে, কিছু না, ফ্রেশ হয়ে খেতে আয়। তুরান হাতের ব্যাগটা টেবিলের উপর রাখল। তুরানের মা রূপাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তুমিও খেতে এসো, না খেয়ে যেও না। খাটের দিকে তাকিয়ে আবার বলে, আরে ওই মেয়েটা কোথায়? খাটের কাছেই তো বসেছিল, চলে গেল। তুরানের বাবা রুমের চারপাশে তাকিয়ে বলে, হ্যাঁ তাই তো, চলে গিয়েছে বোধহয়। কি অদ্ভুত মেয়ে। তুরান ওয়াশরুমে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মায়ের কথা শুনছে। রূপার কথা বলছো? অদ্ভুত টাইপের মেয়ে, মুডটা ফুটা চেঞ্জ হয়, চলে গেছে বোধহয়। মেয়েটার নাম তো জানাই হলো না। সারা দুপুর আমার সাথে রান্না করলো, না খেয়ে এভাবে চলে গেল। খারাপ দেখায় তো। এই পর্যন্ত বলে গম্ভীর হয়ে যায় তুরানের মা। আচ্ছা সত্যি করে বলতো, ওই মেয়েটার সাথে তোর কোনো সম্পর্ক আছে? সত্যি মিথ্যার কি আছে? ওর সাথে যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে কি আমাদের বাবা মা ডাকতো? এত বড় মেয়ে, কাকে কি ডাকতে হয় তাও জানে না নাকি? তুরান বিরক্ত হয়ে বলে, বাবা এগুলো কেমন কথা? অবিশ্বাস করো তোমরা আমায়? বিশ্বাস আর অবিশ্বাসের কথা না, প্রেম করলে যে আমাদের জানিয়ে করবি তাও তো না। আরে আমার কথাটা তো শুনবা। একটু দম নিয়ে তুরান বলে, এই বাসায় আসলাম 1 মাস 21 দিন হবে মনে হয়। রূপার সম্পর্কে আমি তেমন কিছু জানি না, কিন্তু মেয়েটা কেমন যেন স্বাভাবিক না। তোমরাও ওর ব্যবহারে যেমন অবাক হচ্ছ, আমি সেম। ও কারো এমন ভাবে কথা বলে মনে হয় ওর সাথে তার কত যুগের পরিচয়। জাস্ট এইটুকুই। তুরানের মা রেগে বলে, চুপ কর তুই। আমি কি কানে কম শুনি ভাবছিস? ওই মেয়ে তোর কাছে আইসক্রিম চাইলো কেন? থতমত খেয়ে গেল তুরান। আরে বললামই তো, মেয়েটা অদ্ভুত। আজকে ভার্সিটিতে যাওয়ার সময় গেটের সামনে বসে বলে ওর জন্য আইসক্রিম আনতে। আমার কাছে ওর কিসের আবদার ও জানে। রাগ তোর নাকামো মার্কা কথাও। কি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। বাবা মাকে বোঝানো দায়। তুরান ওর মায়ের মাথায় হাত রেখে বলল, ওই মেয়ের সাথে আমার সম্পর্ক নেই। এবার তো বিশ্বাস করো।
আমার মাথায় এমন কিছু নেই যে তুই আমার মাথা ছুঁয়ে পড়বি আর আমি বিশ্বাস করব। এদের সাথে কথা বলে পারার উপায়ন্তর নেই। হতাশ হয়ে বসে রইল খাটের উপর। হয়েছে রং করতে হবে না, ফ্রেশ হয়ে খেতে বস। তোর পছন্দের সব খাবার রান্না হয়েছে। আজাইরা কথা বলে দিলা তো মোটটা নষ্ট করে। তুরানের মা চোখ লাল করে তুরানের দিকে তাকিয়ে বলে, আজাইরা কথা, তাই না? তুরান কথা না বাড়িয়ে ওয়াশরুমে গেল। রূপার জন্য কি একটা ঝামেলায় পড়ল, উটকো ঝামেলা একটা। বিরক্ত হচ্ছে রূপার উপর। ভার্সিটি থেকে ক্লান্ত শরীর নিয়ে সোজা বাসায় ফিরছে তুরান। আইসক্রিমের কথা ভুলেই গেছে, মনে থাকলেও যেন আনতো সেটাও না। ফ্রেশ হয়ে এসে বিরক্তির সাথে খেতে লাগলো তুরান। আরে এত রাগ দেখাচ্ছিস কার সাথে? মা আমি কোথায় রাগ দেখালাম? তোর চেহারা দেখেই বোঝা যায়। ধীরে সুস্থে খা। আচ্ছা যা, তোর কথা বিশ্বাস করলাম, কোনো সম্পর্ক নেই ওই মেয়েটার সাথে। তো তুরানের মা আবার আদুরে গলায় বলল, আমার ছেলে কি আমার মাথায় হাত রেখে মিথ্যে বলতে পারে? হেসে দিল তুরান, বলে, এতক্ষণে বুঝলে সেটা? হাওয়া শেষ করে রুমে শুয়ে বই পড়ছে তুরান। এতদিন ছাদে বসেই কাটাতো বিকালটা, আজ আর যাচ্ছে না। বাবা মা আবার সন্দেহ করবে। তুরানের মা ছাদে কাপড় আনতে গিয়ে রূপাকে দেখে বলে, এই মেয়ে, তুমি দুপুরে না খেয়ে চলে আসলে কেন? রূপা পেছন ফিরে হেসে বলে, আন্টি আপনি, আম্মু এসে পড়েছিল, তাই আম্মু এসে যদি আমায় বাসায় না দেখে তাহলে বকে। এইটুকু থেমে রূপা আবার বলে, আম্মু বলেছে আম্মুর বয়সী মানুষকে আন্টি ডাকতে। ভ্রু কুচকে তুরানের মা বলে, কে কাকে কি ডাকতে হয় তা কি তুমি জানো না? রূপা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলে। উহুম, রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তুরানের মা বলে, এখন চলো খেয়ে আসবে। না না আন্টি, আমি দুপুরে খেয়েছি। দুপুরে খেয়েছো তো কি হয়েছে, এখন তো বিকেল। অন্য আরেক দিন। কথা বাড়ালো না তুরানের মা। আন্টি, বাবলাকান্ত মশাই আজ চাঁদে আসলো না কেন? রূপার কথার কিছুই বুঝলো না তুরানের মা। ভ্যাবলাকান্ত মশাইকে? রূপা হেসে বলে, আপনার ছেলে। ও, তুরানের কথা বলছো? জানেন আপনার ছেলে একটা বদ, কেমন ভাব নেয়, নিজেকে কিভাবে কে জানে। একা সময় কাটে না, তাই একটু ছাদে এসে ওনার সাথে কথা বলি, তা আমার সহ্য করতে পারে না। একটু কথা বললে কি হয়? সাবলীল ভাবে কথাগুলো বলছে রূপা। তুরানের মা ভেবা চাকা খেয়ে তাকিয়ে আছে। এভাবে তাকানোর কিছু নেই, আমি আপনার ছেলের সাথে কথা বলতে ছাদে আসিনি। রূপা আড়ালে থাকা তেলের বোতল আর চিরুনি তুরানের মাকে দেখিয়ে বলে, এই দেখেন, মাথায় তেল দিতে আসছি, চুলে বেনি গাঁথবো। এত বড় চুল সামলাতে পারি না, কিন্তু বেনিও গাঁথতে পারি না, পেঁচিয়ে ফেলি। তুরানের মা হেসে দেয়। রূপার কথাগুলো বেশ ভালোই লেগেছে বোধহয়। আচ্ছা তাও, আমি বেনে গেতে দিচ্ছি। রূপা খোপা করা চুলগুলো ছেড়ে দেয়। তুরানের মা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, এই তো দেখছি চুল বিলাসী। রুমে বসে পায়তারা করছে তুরানের বাবা। বাবা এত অস্থির অস্থির ভাব কেন? তোর মা সেই কখন ছাদে গিয়েছে কাপড় আনতে, কাপড়ও নেই, মানুষও নেই। আমি একটু বের হব, টাকা রাখতে দিয়েছি তোর মায়ের কাছে। কেন টাকা নিজের কাছে রাখতে পারো না? তুরানের বাবা হেসে বলে, তোর মায়ের কাছে টাকা যদি বছরের পর বছর থাকে, এক পয়সাও খরচ হবে না, বরঞ্চ বাড়বে। ঘরের বউকে একটু অগ্রাধিকার দিয়ে রানী রানী ভাবে রাখতে হয়, নয়তো অশান্তি হয়। মেয়েরা পুরো সংসার আঁকড়ে রাখতে চায়, নিজের অধীনে রাখতে চায়। বিয়ে কর, বুঝবি। এত ভাবের কথা আমি বুঝি না। ছাদ থেকে ফিরছে না মা, নিশ্চয়ই রূপার পাল্লায় পড়েছে। তুরান দ্রুত পায়ে ছাদে গিয়ে দেখে রূপার চুলে বেনি গেঁথে দিয়েছে তুরানের মা। তুরানের চোখ কপালে উঠে পড়ে। এই মেয়েটার আসলে মানুষের সাথে মিশার অদ্ভুত পাওয়ার আছে। তুরানকে দেখেই রূপা বলে উঠছে, এই যে আসছে আপনার ছেলে, এখন জিজ্ঞেস করে দেখেন, আমার সাথে কুত্তার মতো ব্যবহার করে। একটা আইসক্রিম আনতে বললাম, তাই আনলো না, সেজন্য তো দুপুরে না খেয়ে চলে এসেছি। রূপার কথা শুনে তুরান ভেবা চাকা খেয়ে তাকিয়ে রইল। মায়ের সামনে বসে কি বলছে এসব? তুরান ভাবুক কণ্ঠে বলল, মা ও কি কি বলেছে তোমার কাছে? তুরানের মা হেসে বলে,
তোর সব কুকীর্তিকতা পাশ করে দিয়েছি। তুরান চোখ লাল করে রূপার দিকে তাকিয়েছে। রূপা ভয়ে চুপসে তুরানের মায়ের আড়ালে গিয়ে দাঁড়ালো। রূপার মুখের ভঙ্গি দেখে হেসে দেয় তুরান। মা, তুমি ওর কথা বিশ্বাস করো না তো? আমি ওর জন্য আইসক্রিম আনতে যাব কেন? হাতের চিরুনিটা তুরানের গায়ে ছুঁড়ে মেরে বলে, একটা আইসক্রিম আনলে খুব ক্ষতি হয়ে যেত, তাই না? তুরানের মা এবার স্পষ্ট বুঝতে পারলো রূপার হয়তো মানসিক সমস্যা আছে। তুরান, পাগলিটাকে একটা আইসক্রিম এনে দিস তো। রূপা তুরানের মায়ের গালে চুমু খেয়ে বলে, আন্টি, আপনি আম্মুর থেকেও ভালো। আজ মাসের শেষ, হাতে টিউশনের টাকা পেয়ে বেশ খুশি তুরান। বাবা মা আসার পর কয়েকদিন ধরে হাত একদম খালি ছিল। 4টা টিউশনি করে 15,000-এর মতো টাকা পায় সে। মাস শেষ হওয়ার সাথে সাথেই সবাই টাকা দিয়ে দেয়। এই ব্যাপারটা তুরানের কাছে বেশ ভালো লাগে। ভার্সিটি থেকে ফেরার পথে মায়ের জন্য 1,000 খানিক টাকার মধ্যে একটা শাড়ি কিনে তুরান, আর বাবার জন্য শার্ট। বাবা মা বোধহয় বেশি দিন থাকবে না, 2-4 দিন পরেই গ্রামে চলে যাবে। তুরানের মায়ের শহরে মন টানে না, একদমই না। ঠিকমতো খোলা আকাশ দেখা যায় না, রাস্তায় যানবাহনের জন্য হাঁটা যায় না, চারিদিকে শুধু ইট পাথরের গড়া ভবন। বাসার কাছে আসতেই রূপার কথা মনে পড়ে তুরানের। রূপার জন্য একটা আইসক্রিম নিলে মন্দ হয় না। মেয়েটার হয়তো মানসিক বিকাশের সমস্যা হয়েছে, ওর আচরণের রাগ না করাই ভালো। রূপার পছন্দের 2টো আইসক্রিম নিল। বাসায় ঢোকার সময় দেখা গেল রূপার সাথে। তুরানকে দেখেই কোনো কারণ ছাড়া সে হেসে দেয় রূপা। রূপা বেগম হাসছেন কেন? রূপার হাসি আরো বেড়ে যায়। হাসির শব্দ এত মনোমুগ্ধকর হতে পারে। বেগম কি? তুরানও হেসে দেয়, বলে, এমনি বললাম আর কি। তোমার পুরো নামটা কি? নাম আবার অর্ধেক হয় বুঝি? এই ধরো, মানুষের অনেকগুলো নাম থাকে, ডাক নাম, আসল নাম, ইত্যাদি ইত্যাদি। তো আমার নাম কি নকল? এখন রূপাকে মোটেও অস্বাভাবিক মনে হতো না, যেন সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। কথা বাড়ায় না তুরান। রূপাকে কিভাবে যে আইসক্রিম দিবে সেটা ভাবছে। আনইজি লাগছে ব্যাপারটা। কি হলো ভ্যাবলাকান্ত মশাই, চুপ মেরে রইলেন কেন? রাগান্বিত কণ্ঠে তুরান বলে, ওই ভ্যাবলাকান্ত মশাই কি? আপনি কথায় কথায় রেগে যান কেন বলুন তো? সাইকোলজি বলে, যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন। রূপার কথা শুনে চোখ কপালে উঠে যায় তুরানের। বিড়বিড়িয়ে বলে, সাইকোলজি শিখালো কে তোমায়? আচ্ছা, তোমার রহস্যটা কি বলতো? মাঝে মাঝে মনে হয় তুমি সত্য জন্ম নেওয়া বাচ্চা, আবার মাঝে মাঝে মনে হয় তুমি সব জানতা শমশের। ভাবুক কণ্ঠে রূপা বলে, আমি কি তা তো আমি নিজেই বুঝতে পারছি না। এই বলেই আবার হেসে দেয় রূপা। আবার বলে, কোনো কিছু সম্পর্কে আমায় বেশি প্রশ্ন করবেন না, তাহলে আমার মাথা এলোমেলো হয়ে যায়। এই যে জিজ্ঞেস করলেন সাইকোলজি কি, এখন তো আমি নিজেই সাইকোলজি ভুলে গেলাম। রূপা, সিরিয়াস একটা কথা বলি, তুমি ব্রেনের ডাক্তার দেখাও। রূপার কথার তালে পড়ে সময় জ্ঞান হারিয়ে ফেলেছে তুরান। সেই কখন আসছে এখনো বাসায় যায় না। বাবা মা যদি দেখে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে আবার শুরু হবে। তুরান রূপার হাতে আইসক্রিম দিয়ে বলে ওঠে, এই তোমার আইসক্রিম। খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে রূপা। সামান্য আইসক্রিম পেয়ে কেউ এত খুশি হয়? আনন্দে উৎকণ্ঠিত হয়ে রূপা বলে, আপনার হাতে ওগুলো কি? মায়ের জন্য শাড়ি এনেছি, আর বাবার শার্ট। উকি মেরে শাড়িটা দেখে রূপা বলে, বাহ, এত সুন্দর। এই, আমায় একটা কালো শাড়ি এনে দিবেন? ভ্যাবা চাকা খেয়ে যায় তুরান। কি আজও আবদার করে এগুলো? রূপার প্রশ্নের উত্তর কি বলবে তুরান তা শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে রূপা। রূপাকে একবার যদি বলে শাড়ি এনে দিবে, তা এনে দিতেই হবে। তুমি তোমার আম্মুকে বলো শাড়ি এনে দিতে। মুখ ফ্যাকাশে করে মাথা নিচু করে ফেলে রূপা। ওড়না দিয়ে আইসক্রিম লুকিয়ে রুমে চলে যায় রূপা। সাহেলা বেগম দেখলে বকবে রূপাকে। আস্তে আস্তে ওয়াশরুমে ঢুকে আইসক্রিম খেয়ে বের হলো রূপা। সাহেলা বেগম অনেকক্ষণ ধরে রূপার রুমে বসে রইল। প্রায় আধ ঘন্টা পরে ওয়াশরুম থেকে বের হলো রূপা। এতক্ষণ ওয়াশরুমে কি করছিলে? থতমত খেয়ে রূপা বলে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি। মিথ্যে বলা খারাপ, তোমার হাত মুখ তো ভেজা না। কি করছিল ওয়াশরুমে? হাত মুখ তো অনেক আগে ধুয়েছি, ভালো লাগছিল না, তাই ওয়াশরুমে বসেছিলাম। ওয়াশরুম বসে থাকার জায়গা? দুপুরে ওষুধ খেয়েছো?
তোমার আম্মু আসছে কাল, যদি তাদের দেখে কোনো পাগলামি করো তাহলে খারাপ হবে। মুখ গম্ভীর করে রূপা বলে, খেয়েছি ওষুধ প্রচুর। আম্মু বিরক্তকর মানুষজন। রাগান্বিত কণ্ঠে সাহেলা বেগম বলে। মাকে কেউ এসব বলে? হাতের একটা কালো দাগ সাহেলা বেগমকে দেখিয়ে রূপা বলে, দেখো আমায় কিভাবে মেরেছে ওনারা। পাগলামি করলে সবাই মারবে। কই, তুমি তো মারো না। আমার দায়িত্ব তোমাকে মারা না, তোমাকে বোঝানো। সাহেলা বেগম রুম থেকে চলে যাওয়ার পর উদাস মনে জানালার গ্রিলের ফাঁক করে তাকিয়ে রইল রূপা। মেজাজটা চটে আছে রূপার, কাল বেয়ে নোনা জল পড়ছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল রূপা। ছাদে আজিজ চৌধুরীকে দেখে না দেখার ভান করে চলে আসলো তুরান। বাসায় ছেড়ে যাবে বলে আজিজ চৌধুরীর কাছে গিয়েছিল। রূপার অনুরোধে আর বাসা ছাড়া হয়নি। সেই থেকে আর আজিজ চৌধুরীর সামনে পড়ে না তুরান। যদি আজিজ চৌধুরীর সে ব্যাপারে কিছু জিজ্ঞেস করে। ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে ছাদে বসে আসে রূপা। তুরানকে দেখেও না দেখার ভান করে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকে। রূপার এমন ব্যবহারে অবাক হয়ে যাচ্ছে তুরান। জড়সড় হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। বিষয়টা তুরানকে ভাবাচ্ছে। রূপাকে এমন চুপচাপ কখনো দেখেনি। তুরান রূপার কাছে এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার, মন খারাপ কেন? কোনো জবাব দেয় না রূপা। শাড়ি এনে দিবে না বলেছে বলে কি রূপার মন খারাপ? রূপা কি হলো? ক্ষীণ স্বরে রূপা বলে, এমনি। এমনি কারো মন খারাপ হয়? সত্যি করে বলো। রূপার চোখ ছলছল করে উঠে আবার বলে, এমনি। শাড়ি এনে দিব না বলে মন খারাপ? রূপা মাথা ঝেঁকে বলে, না। অনেকক্ষণ ধরে মন খারাপের কারণ খুঁজতে যাচ্ছে তুরান। রূপা তেমন কিছু বলছে না। চঞ্চল প্রকৃতির মানুষগুলো হঠাৎ চুপ হয়ে গেলে বিষয়টা সবাইকেই ভাবায়। রূপা, আম্মু তোমায় যেতে বলেছে। এবার হেসে দেয় রূপা। চলুন তাহলে। তোমায় যেতে বলেছে, আমায় না। রূপা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। হাফ ছেড়ে বাঁচল তুরান। মেয়েটার মুড হয়তো কোনো কারণ ছাড়াই চেঞ্জ হয়। মা ওকে সত্যি যেতে বলেছে। রূপার সাথে তুরানকে দেখলে বাবা মা খোঁচা মারতে ছাড়বে না, তাই যায়নি তুরান। একটু পরে বাসায় যায় তুরান। কলিং বেল বাজাতেই রূপা দরজা খুলে দেয়। মায়ের জন্য আনা শাড়িটা পরে দাঁড়িয়ে আছে রূপা। তুরান অবাক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। রূপাকে দেখে খানিকক্ষণের জন্য দৃষ্টি আটকে গেল তুরানের। বিশেষ করে রূপার চুলগুলো একদম নজর কাড়া। থুতনিতে কুচকানো কালো তিলটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে সাজানো গোছানো পুতুল যেন। এভাবে কারো দিকে তাকিয়ে থাকা বিষয়টা অস্বস্তিকর, কিন্তু রূপার ক্ষেত্রে মোটেও তা না। তুরানের তাকিয়ে আছে আর ও মিটিমিটি হাসছে। এই পর্যায়ে উচ্চস্বরে হেসে দিল রূপা। তুরানের নাক টেনে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? আমায় সুন্দর লাগছে বুঝি? থতমত খেয়ে যায় তুরান। বাসার ভেতর থেকে তুরানের মা চেঁচিয়ে বলে, রূপা, কলিং বেল বাজালো কে? কে আসছে? তুরানের মায়ের দিকে চোখ বড় করে তাকালো তুরানের বাবা। গলা নাকি সাউন্ড বক্স? মেয়ে মানুষ কথা বলবা নরম সুরে, ছোট ছোট করে, যাতে কথার স্বর ঘরের বাইরে না যায়। তোমার কথার শব্দে বিল্ডিং কাঁপছে। কিঞ্চিত লজ্জা পায় তুরানের মা। গলা নিচু করে বলে, আসতে ডাকলো কি রূপা শুনতো? রূপাকে এখান থেকে মাইক বাজিয়ে ডাকতে হবে কেন? রূপার কাছে যেতে পারো না? কথা বাড়ায় না তুরানের মা। স্বামীর মুখে মুখে তর্ক করার স্বভাব যে একদমই নেই তার। রুমের ভেতর ঢুকে তুরান আর চোখে রূপার দিকে তাকাচ্ছে। দেখলেন তো শাড়ি পরলে আমায় কত সুন্দর লাগে। এজন্যই তো বলেছি আমায় একটা কালো শাড়ি এনে দিতে। আমিও কালো, শাড়িও কালো, ম্যাচিং হবে ভালোই। খিলখিলিয়ে হেসে দেয় রূপা। তুরানও না হেসে পারে না। কে বলেছে তুমি কালো? তোমার গায়ের রংটা শ্যামলা। কবি সাহিত্যিকরা মাঝে মাঝে শখের বসে শ্যামলা টানা টানা চোখের মেয়েদের নিয়ে সাহিত্য রচনা করতো না? তুমি সেই সাহিত্য থেকে উঠে আসা রমণী, তুমি জানো? তুরানের কথা শেষ না হতেই থামিয়ে দেয় রূপা। উফ, থামেন থামেন, কি সব বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। হতাশ হয়ে তুরান বলে, এই কথা তোমায় না বলে যদি কোনো বুঝবান মেয়েকে বলতাম, খুশিতে গদগদ হয়ে বাঁকা হেসে আমায় ধন্যবাদ দিত। একটু চুপ থেকে রূপা বলে, আপনি কি জানেন আপনি ইদানিং বেশি কথা বলেন? সেই গম্ভীর গম্ভীর গোবর গণেশ ভাবটা আর নেই। চুপ মেরে যায় তুরান। আসলে কি বাচাল হয়ে যাচ্ছে? ভাবনার এই পর্যায়ে রেগে যায় তুরান। এই কি বললে তুমি? আমি গোবর গণেশ? গোবর গণেশ হলে কি
ইঞ্জিনিয়ারিং পড়তে পারতাম। প্রত্যুত্তরে কিছু না বলে হেসে দেয় রূপা। বিড়বিড়িয়ে তুরান বলে, পেতনি একটা। নিজেকে কি শ্রীমান কার্তিক ভাবেন? মায়ের উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে যায় তুরান। কি হলো, তুই রূপাকে খেপাচ্ছিস কেন? গাল ফুলিয়ে রূপা বলে, পচা ছেলে যে আপনার, আদব কায়দা বেশ মাত্র নেই। সবাই ভালো থাকুন।